মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন। এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। তো আমি যার ঘটনা শেয়ার করবো এটা হচ্ছে 1995 সালের ঘটনা, এবং যার ঘটনা তার নাম হচ্ছে কামরুল ইসলাম আর কি। তিনি গভর্নমেন্টের একটা সরকারি গভর্নমেন্টের একটা জব করতেন আর কি, সরকারি কোনো দপ্তরে জব করতো। তো তিনি ঢাকায় থাকতো একটা মেসে, এবং ওনার পরিবার থাকতো গ্রামের বাড়িতে। পরবর্তী সময় ওনার পরিবারকে তিনি ঢাকায় নিয়ে আসে, তার কারণ তার 3 ছেলে 1 মেয়ে, এবং ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা এবং পড়াশোনার জন্য তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয় ভালো স্কুলিং এর জন্য। তো তাদেরকে ঢাকায় একটা স্কুলে ভর্তি করা হয়, এবং তিনি হচ্ছে গ্রামের কিছু জমি জমা বিক্রি করে ঢাকায় কিছু সময় নিয়ে একটা জায়গা কেনেন, এবং এটা একটা পেরিফেরিতে, ঢাকার ভেতরে না, এটা ঢাকার পেরিফেরিতে জায়গাটা কেনেন, এবং জায়গাটা একটু নিচু এরিয়াতে। তো সামান্য বৃষ্টিতে পানি জমে যেত। তো তিনি বাড়ির চারিপাশে বাউন্ডারি দিয়ে একতলা একটা বাড়ি তোলেন। তো প্রায় তার জায়গাটা হচ্ছে প্রায় 4.5-5 কাঠা। তো তিনি ওর মধ্যে বাড়ি তোলেন ভেতরে, এবং বাসার সামনে কিছু জায়গা রাখেন, সবজি টবজি লাগান আর কি, গাছ টাছ কিছু লাগিয়ে রাখেন। তো পরবর্তী সময় ওই বাসাতেই তিনি ওঠেন। ওখানে 1 বছর থাকার পর তার ফুল ফ্যামিলিকে ঢাকায় নিয়ে আসেন। তো ওই এলাকায় স্কুলে তার ছেলে মেয়েদের ভর্তি করিয়ে দেন, এবং ওই এলাকার একটা আছে যে ওই এলাকাতে প্রায় সময় দেখা যেত যে মার্ডার হতো, এবং এলাকার আশেপাশে ওনার এরিয়ার আশেপাশে কোনো আহামরি দোকানপাট ছিল না। তো বসতিও ছিল অনেক দূরে দূরে ঘর, ওগুলোও টিনের বাড়ি, এগুলো এরকম বিল্ডিং না, একতলা এরকম পাকা বাড়ি না, দেখা যায় টিনের বাড়ি, চারিপাশে পাকা উপরে টিন, এরকম অনেকগুলো বাড়ি আছে, তাও অনেক দূরে দূরে। তো পাশাপাশি না, এখন যেমন ঘনবসতি এখন পাশাপাশি ছিল না। তো রাস্তাটাও কাঁচা রাস্তা, এরকম ইট সুরকি দিয়ে আছে কিছু এলাকা, কিছু জায়গায় কাঁচা, পাকা রাস্তা বলতে নাই। তো মেইন রোড অনেক বাইরে, তো এটা হাইওয়ের সাথেই, তো হাইওয়েটা একটু দূরে তার বাসা থেকে। তো বাজার আছে একটু দূরে বাজার, তো সেই বাজারে যেতে গেলে সাইকেল টাইকেল নিয়ে যেতে হইতো। তো সেই গ্রামের বাড়িতে তার একটা সাইকেল ছিল তার ছেলের, তো সেই সাইকেলটা ঢাকায় একবার পরে নিয়ে আসা হয়। তো তাদের এলাকায় যেটা বলছিলাম, যে এলাকায় বেশ মার্ডার হইতো, এবং মার্ডার গুলো হলে দেখা যেত যে মোস্টলি মার্ডার গুলো ধান খেতের পাশে পড়ে আছে। তো তার ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় ওই লাশ দেখতে পড়ে আছে, বা পুলিশ এসে লাশ দেখা যাচ্ছে যে শনাক্ত করা ট্রাই করছে, অথবা লাশগুলো দেখা যেত মোস্টলি ওই হোগলা দিয়ে পেঁচানো। তো তারা এরকম কাছে যে কখনো দেখেনি, এবং কড়া ইনস্ট্রাকশন ছিল কামরুল সাহেবের বাচ্চাদেরকে যে তোমরা স্কুলে যাওয়ার সময় যদি লাশ পড়ে থাকতে দেখো, তোমরা কেউ যাবা না, পুলিশের কাছে টাছে যাবা না। তো তাদের ভয়ও লাগতো ওই জায়গায় থাকতে। কিন্তু তার ছেলেগুলা 3 ছেলে, তো বড় ছেলেটা নাইম, ওনার নাম হচ্ছে নাইম, তো ক্লাস 10-এ পড়তো, ওই দুরন্ত সাহসী এরা। তো ঘটনার দিন প্রচন্ড বৃষ্টি এবং ঝড় তুফান হচ্ছে, ওইটা হচ্ছে ওইবারের প্রথম বৃষ্টি, এর আগে বৃষ্টি হয় নাই। তো ওই গরম শুরু হওয়ার সময় প্রথম কালবৈশাখী ঝড় আর কি, প্রচন্ড বৃষ্টি। তো সেদিন রাতে অনেক বৃষ্টি হওয়াতে পানি জমে গেছে, তো তখনও বৃষ্টি হচ্ছে। তো রাত্রে 1টার দিকে এত বৃষ্টি, তো ইলেকট্রিসিটি নাই, আর ইলেকট্রিসিটি ডিভিশনটা এত উন্নত ছিল না ওইখানে। তো তার বড় ছেলে কি করলো, তার বড় ছেলের ওটা কি বলে, শাবল নিল, ঘরের ভেতর থেকে শাবল নিয়ে, ওই যেহেতু ভেতরে পানি জমে গেছে, তো তিনি কি করলেন, একটা গর্তের মতো করলেন গেটের পাশ দিয়ে, যেটা পানিটা বের হয়ে যেতে পারে। হঠাৎ করে ধূপ করে একটা শব্দ হলো বাড়ির পেছনের দিকে। তাদের কলা গাছটা নুয়ে পড়ার মতো, তিনি উকি মারলেন, উকি মেরে দেখেন কলা গাছটা নুয়ে পড়েছে। তো পেছনে গেলেন যে কাহিনী কি, কলা গাছটা এরকম নুয়ে পড়লো, ধূপ করে সাউন্ড হলো। আশেপাশে 100 ফিটের মধ্যে কোনো ঘর বাড়ি নাই, এবং 100 ফিটের মধ্যে কোনো বড় গাছও নাই। তো তাদের জায়গাটা একটা ক্ষেতের থেকে কেনা, তো ওই জায়গা থেকে রোড গেছে, সাথেই রোড, একদম রোডের সাথেই। তো তিনি পেছনে যান, পেছনে গিয়ে দেখেন একটা ডেড বডি, অত কাছেও যায় নাই, কলা গাছটা নুয়ে আছে, এবং পাঁচ দিয়ে ডেড বডি একটা কলা গাছের পাতা ধরে পড়ে আছে আর কি। তিনি দৌড়ে ঘরের ভিতরে আসেন, এবং হাঁপাতে তার বাবাকে বলে, বাবা আমি এরকম একটা জিনিস দেখলাম, চলো। তো বাসার মহিলারা এবং ছোট ছেলেদেরকে ভেতরে রেখে তিনি তার বড় ছেলে বাইরে যায়, শাবলটা হাতে ছিল। বাইরে যেয়ে দেখে কলা গাছটা ঠিকই নুয়ে আছে, কিন্তু ওখানে কোনো ডেড বডি নাই। তো পুরা বাড়ির চারিপাশটা তারা খোঁজার পরে অনেক চেষ্টা করে ডেড বডিটা খোঁজার, কিন্তু খুঁজে না। রাতের বেলা তারা মোটামুটি কামরুল সাহেব এবং নাইম ভাই দুইজনই সজাগ ছিল। সজাগ থাকার পরের দিন সকালবেলা তারা থানায় যায়, ওই থানাও অনেক দূরে। থানাকে জানার পরে থানার পুলিশ ওই জায়গায় আসে ভেরিফিকেশনের জন্য, ইন্টারোগেট করে, কিন্তু থানার পুলিশদেরকে উনি কোনো নির্দিষ্ট ইনফরমেশন দিতে পারে না, এবং থানার পুলিশ বলে ঠিক আছে, কোনো খবর পেলে আমি জানাবো। তো ডেড বডি যে ওইটা কনফার্ম করতে পারে না আর কি, যে আছেই। তো পরে আর পুলিশের কোনো হদিশ পাওয়া যায় নাই। তো 10-15 দিন ভালোই ছিল। হঠাৎ করে তার বাসার ছাদের মধ্যে দিন রাত 9টার দিকে সবাই পড়ছে, তো ওই ড্রয়িং রুমে তাদের, ওইখানে ড্রয়িং রুম বলতে হচ্ছে ড্রয়িং রুমে খাট, টেবিল, সোফাও আছে,
তো ওই ভাই পড়ছে আর কি ড্রয়িং রুমের মধ্যে, পড়াশোনা করতে করতে হঠাৎ করে তার রুমটা থেকে আবার গেট ডাইরেক্টলি জানালাতে দেখা যেত এবং জানালার পাশেই তার টেবিল। তো তিনি পড়ছে, হঠাৎ করে ধুমধুম শব্দ ছাদের মধ্যে। তো তাদের বাসার বাইরে দিয়ে একটা মই ছিল ছাদে ওঠার জন্য। তো তিনি কি করলেন, মইটা ধরে ছাদে উঠলেন। ছাদে উঠে দেখলেন যে কাহিনী কি, এত ময়লা কোথার থেকে আসলো, অনেক বিচ্ছিরি গন্ধ আসছে ময়লা থেকে, মানে কটকা গন্ধ আর কি। তো তিনি নিচে নামলো এবং বাবা হলো মা ছাদের উপরে কে জানি ময়লা ফেলাইলো, কিন্তু এই ময়লায় ছুঁড়ে ফেলতেও তো তাদের বাসার কাছে আসার লাগবে, কিন্তু এরকম কেউ মানুষ তো আসলে শব্দ পাবো, পাশে ধান ক্ষেত, কে ধান ক্ষেত মারায় বাসার ছাদের উপর ময়লা ফেলবে। তো তিনি কি করলেন, বাবাকে বললেন, ওই দিন রাত্রেবেলা আশ্বস্ত করলেন সবাইকে, আর ভয় পায় না, কোনো কিছু না, ময়লা টয়লা হয়তো কেউ ফালাই গেছে, যাই হোক ছুঁড়া ফালাইছে। তো যাই হোক উনি পরের দিন সকালবেলা এটার কোনো গুরুত্ব দেয় না। তো ওই দিন রাতে বৃষ্টি হচ্ছিল, সেদিন ঘটনার ওই এরপর একটা আরেকদিনের ঘটনা, যে রাতে ঘটনার দিন বৃষ্টি হচ্ছিল এবং তিনি ওইরকম ভাবে পড়ছিলেন রাত 10টা, 9:30, 9:30, 10টার দিকে। হঠাৎ করে ধুপ করে একটা শব্দ, উপর থেকে যদি জাম্প করে অথবা বস্তার মতো জিনিস ফেলে এরকম শব্দ। তো তিনি ওই রুমের মধ্যে শুধু তিনিই ছিলেন, আর কেউ ছিল না, নাইম ভাই ছিলেন। তো তিনি দেখলেন যে একটা ডেড বডির মতো পড়ে আছে তাদের গেটের সামনে, গেটের বাউন্ডারির ভিতরে। তো তিনি আব্বা বলে চিৎকার করে তিনি গেটের সামনে কাছে যান। তো তিনি দেখছেন যিনি যতই কাছে যাচ্ছেন ততই জিনিসটার মানে আকৃতি চেঞ্জ হচ্ছে। তিনি কাছে যে দেখেন এটা গাছের ডাল, অবাক হয়ে যায়, এত বড় গাছের ডাল, এত মোটা গাছের ডাল কে ফেলাবে, কোথার থেকে, আশেপাশে তো সুউচ্চ ভবনও নাই। তিনি খুব ভয় পেয়ে যান, তার বাবাকে বলেন, বাবা এই কাহিনী কি অবস্থা। তো রাতের বেলা সবাই ঘুমায় এবং সজাগ থাকে তারা রাতে, মানে স্পেশালি নাইন ভাই খুব মানে রাতের বেলা ঘুমাই নেই বলতে গেলে, কারণ তিনি নিজে দেখেছেন, তো বাকি কেউ দেখে নাই। ওই গাছের ডালটা ঘরের সামনে কিন্তু পড়ে আছে, ওইটার ব্যাপারে আর কিছু না। পরের দিন সকালবেলা ওই গাছের ডালটা ঘরের সামনে পড়েই ছিল, কিন্তু চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙে। পরের দিন শুক্রবার থাকায় তারা ঘুম থেকে একটু দেরি করে ওঠে, 10:30, 9টা, 9:30, 10টার দিকে ওঠে। ঘুম থেকে উঠে থেকে চিৎকার চেঁচামেচি, আশেপাশে মানুষের ভিড়। তো তারা দরজা খুলে, কামরুল ইসলাম দরজা খুলে দেখেন পুলিশ দাঁড়িয়ে আছে, আশেপাশের লোকজনও ভিড়। তাদের গেটের বাইরে দেয়ালের সাথে হেলান দেওয়া একটা ডেড বডি পাওয়া গেছে এবং ডেড বডিটার হাত নাই। তো তারা দেখছে ডেড বডিটার সামনে একদম, ডেড বডি হোগলা দিয়ে তখনও পেঁচানো শুরু করে নাই। তো পুলিশ জিজ্ঞেস করে, আপনার বাসার সামনে এরকম ডেড বডি আসলো কোথা থেকে? তো বলে যে ভাই দেখেন এখানে তো অনেক সময় ডেড বডি পড়ে থাকে, আমরা কিভাবে বলবো। তো তারা আবার স্বীকার করে না নাইম ভাই যে আগের দিন রাতের বেলা কি দেখছে বা কিছু একটা, উনি কিছু বলে না আর কি। নাইম ভাই চালাকি করে জিনিসটা বলে না। আবার কোথা থেকে পুলিশ কি ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে, তো বাঁচার জন্য এই জিনিসটা তিনি অ্যাভয়েড করে যান। তো পরে ওই পুলিশ লাশ নিয়ে যায় এবং এই লাশের জন্য কোনো নাকি পরে খবর নিয়েছিল এবং জিডিও করা ছিল। উনি বলেছেন, আমি দেখেন আমি কয়েকদিন আগে জিডিও করেছিলাম এই বাসায় এরকম একটা জিনিস, তো কাহিনী কি। তো পুলিশ বলে যে আসলে এই লাশটা তো কেউ ক্লেম করতে আসে নাই, পরে সরকারি ওয়েতে দাফন করে দেয়। তো ওনারা বাসাতে এই ঝামেলা এরকম, এরপর থেকে বাসাতে ধূপ ধূপ শব্দ, ছাদের উপরে প্রায় সময় ময়লা পড়ে থাকতো, ইভেন ময়লা মাঝে মধ্যে দেখা যেত গেটের সামনে ময়লা পড়ে আছে। তো প্রথম মনে হতো যে বিড়াল হয়তো ময়লাগুলা টেনে হিচড়ে নিয়ে আসছে বা কিছু একটা, কিন্তু এরকম হওয়ার কথা না আর কি। এত বেশি ময়লা বিড়াল টেনে হিচড়ে নিয়ে আসবে না, মাংস, হাড়, গোড় এগুলি টেনে নিয়ে আসবে না। তো উনি কি করলো, পরে একজন কবিরাজকে ডাকলো। তো ওই কবিরাজকে নিয়ে আসার সময় কবিরাজকে বাস স্ট্যান্ড থেকে আলাদা করে নিয়ে আসতে হচ্ছিল। তো কবিরাজ দূর থেকে বাসা দেখে বলে যে না, আমি বাসায় ঢুকবো না। বলে কেন, কি হয়েছে? বলে যে না, বাসায় ঢুকবো না, আপনার অন্য কাউকে দেখান, এই বাসায় আমি ঢুকবো না। তো কবিরাজ ওখান থেকে চলে যায়। তো তার কামরুল ইসলাম সাহেবের ওয়াইফের শালা, তিনি চিটাগং থেকে আরেকটা লোক নিয়ে আসে, ওই হুজুর মাওলানা, উনি বাসায় আসে। উনি চিটাগং এর বাড়ি, কিন্তু উনি ওই মুহূর্তে ঢাকায় ছিল। তো উনি 1 মাসের মতো ঢাকায় থাকবে, একটা কি কিছু একটা ছিল, কাজের মধ্যে ছিল। তো যাই হোক উনি বাসায় ঢোকার পরে বলে যে আপনাদের বাসাটা তো আসলে ময়লাগুলো একটু সাফ করেন, আর বাসাটা তৈরি করার সময় আপনাদের তো বাঁধা হয় নাই, বাসাটা বাঁধেন নাই। তো এখন তো আর নিচে ফাউন্ডেশন, কয়তলা ফাউন্ডেশন দেওয়া? তো আঙ্কেল বলে যে, কামরুল ইসলাম সাহেব বলে যে আমার তো 2তলা ফাউন্ডেশন দেওয়া। বলে আসলে ফাউন্ডেশন দেওয়ার সময় বাঁধানো দরকার ছিল, যাই হোক আমি বাধাই দিব, কিছু টাকার বিনিময়ে টাকার কথা বলে। তো বাড়ির চারিপাশে দেয়ালের চারিপাশ ধরে চার দিয়ে আজান দিয়ে বেঁধে দেয়। তো বেঁধে দেওয়ার পরে থেকে কাহিনী শুরু। বলে যে আসলে দেখেন আপনাদের এখানে কিছু জিনরা ডিস্টার্ব করছে, এলাকার জিন, তো আপনি চাইলে ওদের সাথে আমি কথা বলতে পারি, তো আমি কালকে আসবো যদি আপনি বলেন। ঠিক আছে, কালকে আসেন। তো পরবর্তী সময় পরের দিন আসেন, আসার পরে তিনি জিনদেরকে ডাকেন ওনার নিজের মধ্যে। তো এর মধ্যে একটা জিন আসে, একটা জিন এসে বলে যে, তো উনি জিজ্ঞেস করেন তোমরা এখানে ওনাদের ডিস্টার্ব করছো কেন, কি সমস্যা, তোমাদেরকে তো ওনারা কোনো ক্ষতি করে নাই, তো কি কাহিনী? বলে যে ওনারা ক্ষতি করছে সবচেয়ে বড়, এখানে আমাদের একটা গাছ ছিল, এই গাছটা ওনারা কেটে বাড়ি করেছে।
আমরা পছন্দ করি না, এবং স্পেশালি আমাদের সর্দার পছন্দ করে নাই। এটা পছন্দ করে নাই দেখেই এখানে ওনাদেরকে আমরা থাকতে দিতে চাই না। বলে না, তোমরা শোনো, দেখো তোমরা আমাকে জানো আমি কিরকম, আমাকে চেনো ভালো করেই, সুতরাং আমি চাই না তুমি আমার সাথে এই ঝামেলায় পাল্লায় পড়ো, তোমরা এই বাড়িটা ছাড়ো এবং ওনাদেরকে ডিস্টার্ব করো না। তো এর রিপ্লাই ওরা বলে যে ডিস্টার্ব করবো না, কিন্তু কিছু শর্ত আছে, কিছু জিনিসপত্র করতে হবে। তো উনি বলে যে কি জিনিসপত্র? তো কিছু পুকুরের জল কালেক্ট করতে বলে, পানি কালেক্ট করতে বলে, একটা কবরস্থানে ওই পানি একটা জিনিস পুঁতে রাখতে বলে, এবং বলে যে এই জিনিসগুলো 2টা আমাদের দিতে হবে। তো তারা চায় হচ্ছে 5টা ইলিশ মাছ এবং হচ্ছে মিষ্টি, 10 কেজি মিষ্টি। তো হুজুর বলে যে ঠিক আছে, তোমাদেরকে দিব, কিন্তু তোমরা কিন্তু আশেপাশে থাকবা না, দেখো পাশে একটা করই গাছ আছে, ওইখানে চলে যাও, ওই করই গাছে থাকা শুরু করো, এখানে আইসো না। তো ওরা বলে যে ঠিক আছে, আমরা চলে যাব, তোমরা আগে এই জিনিসটা আমাদের ছাদে, মানে বাসার ছাদে রেখে যাবা, আমরা নেওয়ার পরে তোমরা বুঝে যাবা। তো হুজুর চলে যায়, জিনিস করে কিছু সিস্টেম, কিছু প্রসিজার ফলো করায় দিয়ে ওনাদেরকে পানি টানি দিয়ে বলে যেগুলি ছিটাবেন সন্ধ্যার দিকে, আর 5টা ইলিশ মাছ নিয়ে আসার পরে আমাকে বলবেন, আমি পরে দিব, এটা ছাদের উপরে রাখবেন, এটা ওরা নিয়ে যাবে। তো 5টা ইলিশ মাছ আর 10 কেজি মিষ্টি ছাদের উপর রাখে। তো ওই যে নাইম ভাই বলছিলাম, উনি বেশ সাহসী। তো উনি কি করলো যে আসলে এই জিনিসটা উনি আবার বিশ্বাস করছিল না যে হুজুর কি বলতেছে। তো উনি সারা রাত সজাগ থাকবে এবং শব্দ পেলে বুঝবে ছাদের উপরে কেউ আছে, এবং উনি মোটামুটি বাউন্ডারির গেটের পাশে দিয়ে হাঁটতো এবং ঘরের ভিতরে ঢুকে কিছুক্ষণ বসতো, আবার গেটের বাইরে দেখতো ছাদের উপরে কেউ আসছে কিনা বা কিছু একটা। তো তিনি রাত 3টা পর্যন্ত যতবার উকি মেরেছে দেখেছে টর্চ লাইট দিয়ে ছাদের উপরে ওই ইলিশ মাছগুলা এবং মিষ্টিগুলা পড়েছিল, কেউ ধরে নাই। তো উনি রুমে যায় এবং একটা সময় বাসার টেবিলের মধ্যেই বসেছিল, কিছুক্ষণ পরে উনি 5 বিঘা ভোরবেলা দিয়ে ঘুমিয়ে যায়। তো সকালবেলা উঠে ছাদের উপর যায়, এবং ছাদের উপর যায় না এটা তো উনি শিওর, ভোরবেলায় 5টা 5:30 থেকে তার ঘুম ভাঙে, আবার অ্যালার্ম দিয়ে রাখে। তো ঘুম ভাঙার পর উনি ছাদের উপরে যায়, ছাদের উপরে যেয়ে দেখে আসলেই তো ওই ছাদের উপরে ইলিশ মাছের একটা 5টা ইলিশ মাছের মাথা পড়ে আছে, ইলিশ মাছের আঁশগুলো পড়ে আছে, মিষ্টির প্যাকেটগুলো পড়ে আছে, একটা মিষ্টিও নাই। তো উনি ওই জিনিসগুলো ধরে না। তো ওই হুজুর পরের দিন আসে এবং 3 দিন আসে ওনাদের বাসায় পরপর। তো পরের দিন আসার পর বলে যে এরকম ছাদের উপরে আসলে আমি আপনাদের বলতে ভুলে গেছি, ওরা যদি কোনো কিছু অবশিষ্ট রেখে যায় সেগুলো আপনারা ধরবেন না। তো হুজুর এইসব প্যাকেটগুলা এবং ইলিশ মাছের মাথাগুলা ওই করই গাছের নিচে যে এগুলি পুড়িয়ে দেয়, একটা পোটলার মধ্যে নিয়ে এটা পুড়ায় দেয়। তো এলাকার লোকজনও তাকাইছিল হুজুর কি করে, তো উনি কাউকে কিছু বলে না। তো হুজুর বলে যে ঠিক আছে, আমার কাজ শেষ, আমি চলে যাই, যদি কোনো প্রবলেম হয় জানাবেন, আর এইসব জিনিসগুলো আগামী 15 দিন ফলো করবেন। তো ওনাদের 15 দিনের জন্য কিছু পানি পড়া দিয়ে যায়, সবাইকে আমল করতে দিয়ে যায়। তো হুজুর চলে যায়। তো ওই 15 দিন কেন, আর পর থেকে কখনো কিছু হয় না, এবং হুজুরকেও ডাকার লাগে নাই। তো ওই হুজুরটা প্রায় সময় তাদের বাসায় আসতো দেখা সাক্ষাৎ করার জন্য, তাদের পছন্দ হয়েছিল দেখে হুজুরটা প্রায় আসতো, হুজুরকে খাওয়া দাওয়া করাতো ওনারা। তো প্রায় 10 বছর যাবত উনি আসতো আর কি। পরে এই ভাই হচ্ছে ওমানে চলে আসার পর আর দেখা সাক্ষাৎ হয় নাই হুজুরের সাথে। তো তাদের এলাকাটাতে এখন অনেক ঘন বসতি। বলে যে তিনি বললেন যে ওই করই গাছ দিয়ে প্রায় সময় বাজারে যাওয়ার সময় ওই করই গাছটা পড়তো। তো ওই করই গাছটা নিচ দিয়ে যাওয়ার সময় খুবই ভয় লাগতো যে আবার কি ধরে বসে না বসে, কিন্তু কখনো পরে ওই জিনগুলা ডিস্টার্ব করে নাই, তাদেরকে ক্ষতি করে নাই, কিন্তু অত ঝামেলা করে নাই আর কি। তো উনি এটা পাঠিয়েছিলেন, এটা ছিল ওনার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আবারও ডক্টর আলিফ ভাইয়ার দ্বিতীয় ঘটনায়। আমি যে ঘটনাটা এখন শেয়ার করব সেটা হচ্ছে মিরপুরের কোনো একটা ঘটনা, এবং আমি আগেই বলে নিতে চাই মিরপুরের অনেকবারই হন্টেড, কারণ এখানে আগের থেকে নাকি অনেক জায়গাতেই গণকবর দেওয়া হয়েছিল। সেই সব বাড়ির উপরে এখন বিল্ডিং তোলা সারি সারি, এবং ঘটনা শুরু হয় যার ঘটনা আমি শেয়ার করব তার নাম হলো অপসরা। তিনি যখন ক্লাস 7-এ পড়তেন, এক রাতে কে যেন তার বাম পা ধরে খুব জোরে টান দেয়, এবং তিনি ঘুমের ঘোরে বুঝতেই পারেন নাই মানে কে জানি কে তার পা ধরে টান দিয়েছে। তো মানে স্বাভাবিকভাবে সে অন্য পা দিয়ে ঠেলে আরেক কাত হয়ে ঘুমিয়ে পড়েন। সকাল উঠে পায়ের মধ্যে অনেক ব্যথা অনুভব করেন এবং মনে করেন গতকাল রাতে কে যেন তার পা ধরে টান দিয়েছিল। যদিও ভেতর থেকে দরজা লক ছিল, তার ভেতরে বাসার ভেতর রুমের ভেতরে কেউ ঢোকার কথা না। তো তিনি সবাইকে তাড়াহুড়া করে বাসার সবাইকে রাতে জিজ্ঞেস করে যে তাকে কেউ ডাকতে এসেছিল কিনা, এবং সবার উত্তর না, কেউ তাকে ডাকতে রুমে যায় নাই। তার কিছুদিন পর তার আম্মু সকালে হঠাৎ ঘুম থেকে উঠে বলে মানে তার মা বাথরুমে যাবার সময় নাকি কাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল গতকাল। কে একজন লম্বা, মানে তিনি বাথরুমের পাশে দাঁড়িয়ে আছে এবং তিনি ঘুমের ঘোরে থাকার কারণে এটা প্রপারলি বুঝতে পারে নাই। যখন বাথরুমের আলোতে ঘুমের ঘোর কাটে তখন তিনি মনে করতে থাকেন এত রাতে এত লম্বা লোকটা কে ছিল। ওয়াশরুম থেকে বের হয়ে তিনি আর তাকে দেখেন না। তার মাও সবাইকে জানায়, কিন্তু কেউ এ কথার পাত্তা দেয় না।
তার 2 থেকে 3 মাস পর তার মার বড় একটা অ্যাক্সিডেন্ট হয় এবং তিনি কোমায় চলে যায়। যখন তিনি কোমা থেকে ভালো হয়ে সুস্থ হয়ে বাড়িতে ফেরেন, তখন তিনি কাউকে চিনতে পারছিল না। শুধু বলতো, আমি অমুক জায়গায় যাব, আমি জায়গার নামটা বলছি না। অদ্ভুত ব্যাপার, তার বাবা এবং পরিবারের কখনো কোনো মানুষজন ওই এলাকায় যায় নাই। এমনকি এমন অবস্থা যে এক সময় গড়ায় যে তাকে বেঁধে রাখা যাচ্ছিল না, তিনি চলেই যাবে সে এলাকাতে। এমন মাঝে মাঝে দেখা যেত যে পুটলি টুটি বেঁধে রেডি যে সে ওখানে চলে যাবে। বাসায় রাতে যখন সবাই ঘুম থাকতো, তখন তার মা চুপি চুপি দরজা খোলার চেষ্টা করত। তো ওই সময় তাদের পরিবারে অন্য কোনো সদস্য ছিল না যে তার মার হাতে মার খায়নি। তো যে অপসর আপু ঘটনা বলেছেন, তিনিও কয়েকবার খেয়েছেন। আর তার মা যখন মারতো, তখন তাদের সবার গালের মধ্যে আঙ্গুলের ছাপ নাকি 7 দিনের মতো থাকতো। এবং তাদের বাসায় যে খালা ছিল, সে খালার মানে তার বাসায় একটা খালা থাকতো, সেই খালাও নাকি সে খালার আঙ্গুলে নাকি কামড় দিয়ে বাঁকা করে ফেলেছিল। তার আম্মুর মধ্যে ছিল অন্যরকম একটা শক্তি সেই সময়। যাই হোক, কোনো মতে 1 বছর পার হয়ে যায়, তার মা সুস্থই হচ্ছিল না। তো কোন একটা কারণে তাদের এই বাসাটা ছেড়ে দিতে হয় এবং নতুন বাসায় উঠতে হয়। নতুন বাসায় উঠবার পর তার মা কেমন জানি আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা শুরু করে। বাসার সবাই তখন খুশি হয়ে যায় যে আরে যাক, আলহামদুলিল্লাহ সুস্থ হচ্ছে। তো তার বাসা যেদিন বদলাবে, তার ঠিক কিছুদিন আগের কথা, তার রুমের সাথে ছিল একটা ব্যালকনি এবং সে সময় বন্যা হয়েছিল বলে তার বাবা অনেক লাকড়ি কিনে বারান্দায় রেখেছিল, কারণ গ্যাস এবং পানির প্রবলেমও ছিল। তো যাই হোক, রাতের বেলা হঠাৎ তার মনে হচ্ছিল কে যেন লাকড়িগুলো বান্ডেল থেকে সরিয়ে সরিয়ে একটা একটা করে ফ্লোরে রাখছে। তো অপসর আপু তখন জানালা দিয়ে তাকালো এবং দেখলো সব ঠিক আছে। আর ওনাদের ব্যালকনি ওনার রুমের সাথে লাগানো, কেউ গেলে তিনি দেখবেন সাথে সাথে। তো সবার সাথে সাথে সেই শব্দ আবার শুরু হয় পাগলের মতো। তিনি এক চিৎকারে তার বাবা মা রুমে চলে যায় এবং বলে, তার বাবা এসে সব চেক করে, কিন্তু কিছুই ছিল না। তো নতুন বাসা ওঠার পর তার মা অনেকটাই সুস্থ হয়ে যায়, কিন্তু আগের কোনো কিছুই তার মনে নাই, সব ভুলে গেছে। এবং ডাক্তারও বলে যে অবস্থা এত খারাপ ছিল, যদি সার্ভাইভ করবে এটাই মিরাকল। তো অপসর আপুর যে নতুন বাসাটা উঠেছিল, সেইটা অ্যাকচুয়ালি একদম অন্ধকার এবং 2টা বাড়ির মাঝখানে একটা বাড়ি আর কি, যেটাতে কোনো আলো বাতাস নেই। একটা বিল্ডিং হতো আর একটা বিল্ডিং এর দূরত্ব মাত্র 1 হাতের মতো। এতই অন্ধকার ছিল যে দিনের বেলাতেও সব লাইট জ্বালিয়ে রাখতে হতো। বাড়িওয়ালারা ছিল 3 ভাই এবং পাশাপাশি বাবার পৈতৃক সম্পত্তিতে তারা পাশাপাশি 3টা বাড়ি করে। এবং এই বাড়িতে উঠবার পর তিনি বাসায় সবসময় একা থাকতেন। দেখা যেত তার বাবা মা বাইরে থাকতো এবং মোস্ট অফ দ্য টাইম তিনি অসুস্থ থাকতো এবং জল লেগেই থাকতো। তার ছোট ভাইটা সারাদিন স্কুলে থাকতো এবং তার বাবা মা চাকরি করতো, মা শুরুতে চাকরি করতো এবং ভাইটা কোচিং নিয়ে থাকার কারণে তো বাসায় আসতে লেট করে। তো তিনি থাকতেন একাই। এইদিকে বাসাটা ছিল দিনের বেলা অন্ধকার। তো 1 মাস পর কেটে যায়, তখন রাত 10 থেকে 10:30 হবে। তিনি খুব জ্বর, তার খুব জ্বর ছিল ওই দিন এবং তিনি ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায় এবং ওয়াশরুমে তিনি ঢুকেছিলেন। তখন তার পরিষ্কার মনে ছিল কিচেনের ফ্যানটা অফ, ওই দিন বাসায় কেউ ছিল না। কিন্তু তিনি যখন ওয়াশরুম থেকে বের হলেন, দেখলেন কিচেনের ফ্যানটা খুব জোরে ঘুরছে এবং অস্বাভাবিকভাবে। তখন তার মনে হতে লাগলো তার আম্মু এসে গেছে, মনে হচ্ছে রান্না করছে। তিনি রুমে গিয়ে বলেন, আম্মু এক গ্লাস পানি দাও তো। কিন্তু কোনো খবর নাই। কিন্তু কিচেন থেকে পাতিল নাড়াচাড়া করার শব্দ আসছে, কেউ রান্না করছে এবং মেইন গেট লাগানো, কিন্তু ফ্যান চলছে। তো উনি বলছে বাসায় তো থাকার কথা, কাহিনী কি? তিনি বাসায় একা, তাহলে কিচেনে কে? তো তাদের বাসায় 5 তলায় তার বাবার একটা বন্ধু থাকতো এবং মাঝে মধ্যে তার বাবা ওইখানে যেত এই টাইমটায়। তিনি এক চিৎকারে দরজা খুলে রেখে ওই 5 তলায় যায় সাহায্যের জন্য এবং হাঁপাতে হাঁপাতে দরজা নক করে দেখে সেই ফ্ল্যাটে তার বাবা তার বন্ধুর সাথে কথা বলছে। তো তিনি জিজ্ঞেস করেন, তুমি কখন আসছো? তখন তার বললো, বেশ কিছুক্ষণ আগে এসছে। কি হয়েছে? তো ওই অপসর আপু বলে, তুমি আমাকে একা রেখে যাও, আমার তো ভয় লাগছে, কিচেনে কে জানো আছে। এটা বলার সাথে সাথে তার বাবা দৌড় দিয়ে বাসায় যায় এবং দেখে কিচেনের ফ্যানটা চলছে এবং জোরে জোরে ঘুরছে এবং সবাই খুব ভয় পেয়ে যায়, শক খেয়ে যায়। তো অপসর আপু এরকম সোফার উপর পা তুলে বসে এমনকি পা নিচে নামাচ্ছিল না, এত ভয় পাচ্ছিল সেদিন। তার মা বলে যে পাশের বিল্ডিং এ কাজ চলছিল, হয়তো তুমি এটা হয়তো তোমার মনের ভুল, এরকম ভয় থাকবার কারণে তুমি, এটা কোনো সমস্যা না। তারপর থেকে তিনি তার মার সাথেই ঘুমাতেন। তো এরকম করে 4-5 মাস কেটে যায় এবং তার মা তাকে যথেষ্ট যে রাত্রেবেলা দেখা যেত ঘুমালে যে বাথরুমে গেলেও তার মা উঠে বসে থাকতো। তো এর মধ্যে তার বাবা অফিসে ট্রেনিং এর জন্য রাজশাহী চলে যায় এবং বাসায় তখন ছিল তিনি, তার মা এবং তার ছোট ভাই। এবং বড় কোনো ছেলে মানুষ ছিল না, তার ছোট ভাই তো ছোট, তো বড় কোনো ছেলে মানুষ ছিল না। তো একদিন তার আম্মুর জন্য পানি নিয়ে রুমে ঢুকছিল, তখনই তার রুমের ফ্যানটা ছিল বন্ধ। তো হঠাৎ করে একা একা চালু হয়ে যায়
ওই মুহূর্তে তার ভাই এবং আমু দুজনেই বেডে বসা। তো তার ভাই তখন ভয় পেয়ে যায় এবং রাতের বেলা অপ্সরা আপু ভয় পেতে থাকে। এবং সেদিন রাতের বেলা তার আম্মুর সাথে দুই ভাই বোন ঘুমায় এবং তারা একসাথেই ওই দিন রাতের বেলা প্রত্যক্ষ করে যে কম্পিউটার টেবিলের সামনে একটা চেয়ার ছিল, সেটা হঠাৎ করে হ্যাচকাকে যেন টান দিয়ে নিয়ে গেল। এবং শব্দে তার মা এবং তারা সবাই একসাথে দেখে যে চেয়ারের জায়গায় নেই, অন্য জায়গায়। এটা কেউ সরায় নেই, তারা তিনজন কিন্তু ওই রুমে, ওই বাড়ি তার বাসায় ফ্ল্যাটের কেউ নাই। সেই রাতে তার মা সারা রাত ঘুমায়নি এবং সকালে তাদের খালাতো ভাইকে ডাক দেওয়া হয়। এবং যেহেতু অপ্সরাপুর বাবাও বাসায় নাই, ওই ভাই যেন তাদের বাসায় শুধুমাত্র রাতের বেলা থাকে, সেই রিকোয়েস্টে সেই খালাতো ভাইকে নিয়ে আসা হয় এবং খালাতো ভাই রাজি হয়। তো যেদিন থাকে পরের দিন আসে এবং রাতের বেলা থাকে। তো পরের দিন সকালবেলা ওই এক রাত থাকার পরে তো ভাই পরের দিন সকালবেলা তাকে জিজ্ঞেস করে, কিন্তু তুই অত রাতে রুমে কি করছিলি রে? ডিম লাইটে বোঝা গেল তোকে ভূতের মতো লাগলো। তিনি বলেন, কি বলো? আমি তো আম্মুর সাথে ঘুমাইছিলাম। এবং অপ্সরাপুর আম্মু একই কথা বলে যে হ্যাঁ, ও তো আমার সাথে ঘুমিয়েছিল। তো তার ভাই বলে যে আমি ক্লিয়ার দেখলাম, তুই কাহিনী কি? তখন অপ্সরাপুর আম্মু বলে যে আরে তুই কি বলিস, আমি তো ওয়াশরুমে গেলাম, উঠে বসে থাকি, তুই কি দেখছিস বুঝলাম না। তো তার খালাতো ভাই কিছুক্ষণ চুপ করে থাকার পর বললো, খালা আমি আজকে চলে যাব, আমার কিছু কাজ আছে, রাতে থাকতে পারবো না, আমি আমার ছোট ভাইকে পাঠাই দিব না। তো তার কথা মতো ঠিক 2 দিন পর তার ছোট খালাতো ভাই, ওনারই ভাই আসে এবং প্রথম দিন রাতের বেলা থাকার পর ঠিক একইভাবে সকালবেলা বলতে, কিরে কাল রাতে তুই ডিম লাইটের মধ্যে সোফায় বসেছিলি কেন? কি করতেছিলি এত রাতে? এত ডাকলাম, এত জিজ্ঞেস করলাম, কথাই বললি না। আমি তো ভাবলাম না কি, পরে রুমে গিয়ে ঘুমায় গেলাম। তখন তিনি বলেন, মানে অপ্সরা আপু বলেন, কই না তো, আমি তো আমার আম্মুর সাথে ঘুমাইছিলাম। একই অবস্থা। তিনি শোনার পর বাসায় এক মুহূর্তের জন্য থাকলো না, কোন রকম ফ্রেশে বের হয়ে গেল। তাকে হাজারবার জিজ্ঞেস করা সত্ত্বেও কিছু বলল না। এবং এভাবে বেশ কিছুদিন কেটে যায় এবং তাদের বাসা খালিই থাকে। কোনো বড় আর সাহসী মানুষ নাই যে তাদেরকে ওখানে হেল্প করবে বা কিছু একটা। তো দিনে দিনে অপ্সরা আপু আস্তে আস্তে অসুস্থ হতে থাকে আরো বেশি। তো ওই মুহূর্তে গ্রাম থেকে তার আপন নানাকে নিয়ে আসা হয়। তো তার নানা ছিল 5 ওয়াক্ত নামাজি মানুষ। তিনি আসার 2 দিনের মাথায় তাকে সকালে ঘুম থেকে উঠে বলে, এই তুই একটু সাবধানে থাকবি তো। তো অপ্সরা আপু হাজারবার জিজ্ঞেস করার সত্ত্বেও তার নানা তাকে কিছুই বলে না। এবং সেদিন দুপুর পর্যন্ত তার শরীর বেশ দুর্বল হতে থাকে এবং রাতের বেলা শরীর মারাত্মক কাঁপুনি দিয়ে ওঠে এবং বারবার ঘুমের মধ্যে তিনি বিড়বিড় করে কি জানি বলছিল। এবং রাতে তার মা না ঘুমাতে পেরে সজাগই থাকে। তো সকালে উঠে তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় এবং অনেকবার চেষ্টা করা হলেও তাকে তার শরীর এত দুর্বল ছিল যে তাকে চেষ্টা করেও নিতে পারে নাই, হাঁটতেই পারছিল না। তো রাতের বেলা অপ্সরা আপু অনেক চিৎকার চেঁচামেচি করে এবং জানালার পাশে তিনি ঘুমাতেন এবং সেই জানালা দিয়ে বের হয়ে যাওয়ার জন্য চিৎকার করতে থাকেন। সবাইকে বলতে থাকে যে আমি বের হয়ে যাব, আমাকে এই জানালা দিয়ে চলে যাও। এবং এই অবস্থা প্রায় কয়েকদিনের। তার নানা আর তার আম্মু কেউই তার সাথে পারছিল না। হঠাৎ করে কোথা থেকে এত শক্তি চলে আসে? সকালে উঠে তার আম্মু যখন এসব তাকে বলে, তার এসব কিছুই মনে নাই। একই রাতে ওই করেসপন্ডিং রাত গভীর হওয়ার পর তিনি জানালা ধরে নাকি অনেকক্ষণ বাইরে তাকিয়েছিল। এটা তার মা ওই রাতে ঘুম ভাঙার পর দেখেছিল যে তিনি বাইরে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। তো তার মা তাকে জিজ্ঞেস করে, কি রে মা, তোর কি হয়েছে, শরীর কি বেশি খারাপ লাগছে? তো তিনি কোনো জবাব দেন না। হঠাৎ তিনি নাকি কাঁদতে কাঁদতে জবাব দেন, আম্মু জানালার বাইরে আমার মতো একটা মেয়ে আছে, ও আমাকে যেতে বলে ওর সাথে। এটা শুনে তার মা খুব ভয় পেয়ে যায় এবং সকালে উঠে তার সেই খালাতো ভাইদের বলে, তোরা একটু বাসায় আয়, মেয়েটাকে যেভাবে হোক ডাক্তারের কাছে নিতে হবে। এবং তার খালাতো ভাইরা কেউই বাসায় ঢুকতে রাজি হয় না। তারা বলে, আমরা নিচে থাকবো খালা, তুমি নিচে নিয়ে আসো। তো অপ্সরা আপু এতই দুর্বল ছিল যে তার পক্ষে খাট থেকে নামাই সম্ভব হচ্ছিল না। তো খালাতো ভাইরা বলে, খালা আপনি আগে বাসা চেঞ্জ করেন, তারপর আপনাকে আমরা সব বলবো। এই অবস্থায় অল্প সময় বাসাও বদলানো যাচ্ছে না এবং তার আব্বুও নাই। তো হঠাৎ করে 3 দিন পরে তার এক খালাতো ভাই ফোন দেয়। ওই খালাতো ভাইদের মধ্যে একজন বলে যে, খালা আপনাদের ছোটবেলা থেকেই কারোর সাথে তিনি বন্ধুত্ব করতে পারে নাই, কোনো বন্ধু বান্ধবী নেই বললেই চলে। এমনকি অপ্সরা আপু রুমে থাকতেই পছন্দ করতো এবং বাসায় গেস্ট আসলে কারোর সাথে কথা বলতো না, এমনকি বাবা মার সাথেও কোথাও যেতে চাইতো না। এসব দেখার পর টেনশনে তার বাবা একটা ডিসিশন দেয় যে তাকে বিয়ে দিলে হয়তো তিনি ঠিক হয়ে যাবেন। লোকজনের সাথে কথাবার্তা বলা, সামাজিকতা মেইনটেইন করা, হয়তো বিয়ে দিলেই ঠিক হবে। তাই মাত্র 19 বছর বয়সে তাকে বিয়ে দেওয়ার কথা চিন্তা করে। অনেক সম্বন্ধ আসে কিন্তু অনেকে রাজি হয় না, কারণ বয়স অনেক অল্প। তো কথা চলাকালীন পর্যায়ে বিয়ের ক্ষণখান একটা সময় ঠিক হয়ে যায়। ঠিক হওয়ার কথা শুনে প্রায় তিনি নিজের গলা নিজেই চেপে ধরত। বাসার কেউ বিয়েতে রাজি ছিল না, তার বাবার জোরাজুরিতেই পরবর্তী সময় সবাই রাজি হয়। আর তিনি যখন গলা চিপে ধরতো রাতের বেলা, তখন তার ছোট ভাই সেটা সরাতো, তার ছোট ভাই অনেক হেল্প করতো।
তো একটা সময় তার বিয়ে হয়ে যায় এবং তা খুব কম মানুষই জানতো যে তার বিয়ের কথা, এবং যারা জানতো তারা সবাই বলতো কিভাবে এত তাড়াহুড়া করে কাউকে না জেনে বিয়ে দিচ্ছিস, ছোট মেয়ে শুনলাম, কিন্তু মানসিক প্রবলেমও তো আছে। তো নানান জনের নানা রকম কথাবার্তা। তো বিয়ের রাতের বেলায় তার শ্বশুর বাড়ির দিকে রওনা দিয়ে হয়, তাকে নিয়ে শ্বশুর বাড়ির গ্রামে চলে যাওয়া হয়। সারা রাত তিনি অসুস্থ ছিল এবং পুরো রাস্তা তিনি বমি করেন, যা মোটামুটি 10 থেকে 12 বার, এবং প্রচন্ড জ্বর নিয়ে তিনি তার শ্বশুর বাড়িতে ওঠেন এবং উঠতে উঠতে ভোরবেলা হয়ে যায়। তো সেদিন রাতের বেলা আবারও সেই প্রবলেম, তিনি নিজের গলা নিজে চেপে ধরেছেন। তো তার স্বামী পাগল দেখে, এইসব দেখে পাগল প্রায় অবস্থা, এটা কি অবস্থা, এটা কি স্বপ্ন, এই তুমি নিজের গলা নিজেই চেপে ধরছো কেন? তার ঘুম ভেঙে যায় এবং সে কান্না জুড়ে দেয়। এটা তিনি ঘুমের মধ্যে করছিল এবং বলতে থাকে, কেউ একজন আমার গলা চেপে ধরে, আমাকে সাথে যেতে বলে, আমি যাব না, এবং আমি যখন যাব না বলি তখনই আমার গলা চেপে ধরে এবং আমার বুকের উপরে এসে কথা বলে, আমার বুকের উপরে এসে আমাকে, আমি ওর ফেস দেখতে পাই না। এটা অপসরা আপু বলছিল তার হাজবেন্ডকে। তার স্বামী এসব কথা শুনে ভয় পেয়ে যায় এবং কাউকে কিছু না বলে ডিরেক্টলি তার খালাকে, অপসরাপুর খালাকে কল করে, বলে ও আজ রাতে সারা রাত ঘুমে কথা বলেছে, নিজের গলা নিজে চেপে ধরে রাখে। তার খালার কথা গুরুত্ব না দিয়ে বলে ও কিছু না, মেডিসিন নিতে ভুলে গেছে দেখে হয়তো প্রবলেম হচ্ছে। তো সেই রাতের পর শুরু হয় এক নতুন তুফান। সেই রাতটি ছিল এমন যে তার কাছে তার কিছুই সে রাতের ব্যাপারে মনে নাই। সেই রাতে তিনি কি করেছে তার কিছুই মনে ছিল না। তিনি ঘুমের মধ্যেই নাকি নিজেকে খামচি দিয়ে শরীরে দাগ করে দিয়েছে। তার স্বামী তাকে বারবার বলছিল ঘুম থেকে তোলার জন্য, কিন্তু তার ঘুমই ভাঙছিল না। তার হাত পা সব বাঁকা হয়ে যাচ্ছিল এবং বারবার তিনি বলছিলেন, আমি যাব না তোমার সাথে, আমি আমার স্বামীকে ছাড়বো না, তুমি আমাকে কখনোই নিতে পারবে না। তো এইসব দেখে তার স্বামী একদম পাগল প্রায় অবস্থা। সে যতই তাকে তোলার ট্রাই করে, তিনি ততই তাকে লাথি মেরে ফেলে দিচ্ছে বেড থেকে, এবং তিনি বলছিল, কাছে আসবি না, ও আমার ছিল, তুই কে আজ ওর কাছে চলে আসলি, আজ ওকে আমি নিয়েই যাব, তুই ওকে ছুঁয়ে অনেক বড় ভুল করে ফেলছিস, এইসব অনেক কথা। তো কোনো উপায় না পেয়ে তার স্বামী বাসার সবাইকে ডেকে তুলল এবং অপসরা আপুকে জাগানোর ট্রাই করে অনেক কষ্টে তার ঘুম ভাঙে এবং তিনি চোখ খুলতেই বুঝতে পারে অনেক দুর্বল হয়ে গেছে তিনি। ঘুম ভাঙার পর তিনি সাথে সাথে বলেন, আমি মধু খাবো। এটা বলেই তিনি ঘুমানোর জন্য কান্নাকাটি শুরু করে দেয়। তো অপসরা আপুর বাসা থেকে ফোন আসতে থাকে এবং বলে যে একটা হুজুর আনা হবে। সেই হুজুর বলেছে অপসরা আপুকে যেন কোনোভাবেই রুম থেকে বের হতে না দেওয়া হয় আর ঘুমাতে যাতে না দেওয়া হয়। সেই রাতে অপসরা আপুর স্বামী, তার শাশুড়ি এবং যা সবাই ওনার হাতে থাপ্পড় খেয়েছে, শুধু একটাই কারণে, তুমি ঘুমাতে দিলেই তিনি ঠিক হয়ে যাবে। এবং ঘুমাতে দিলে দেখা যায় যে তিনি হাত পা বাঁকা হয়ে যায়, তার শরীর ঝাঁকে দিয়ে উঠে থাকে। কোনোভাবে ভোর হয় এবং সেই ভোরের বেলা সকালবেলা হুজুর আসে। অপসরা আপু তখন অনেক দুর্বল এবং হুজুর এসে বলে, এই মেয়েকে বাঁচানো সম্ভব না, পুরো শরীর আর চোখ হলুদ হয়ে গেছে এই মেয়ের। তো অপসরা আপুর বাবা মা ঢাকায় তখন এবং টেনশনে, আর এদিকে তার স্বামী কান্নাকাটি করছে, ভয়ঙ্কর অবস্থা। অনেক কষ্ট করে সেই জিনকে ডেকে আনা হয়। সে শুধু অপসরা আপু ঘুমালেই তার সাথে কথা বলে, বিধায় তার চেহারা তিনি কখনোই দেখেন নাই। তাকে ডেকে আনার পর জিনটা বলে, আমি ছোট থেকে ওকে পাঠা দিয়ে আসছি, প্রথম যখন ওকে অন্য জিন ধরতে চেয়েছিল আমি রক্ষা করেছি, ওর মাকে আমি সুস্থ করেছি, দ্বিতীয়বারও যখন ধরেছিল আমি তুলে এনেছি, ওকে তাবিজ করতে চেয়েছে ওর চাচারা, আমি কয়েকবার ওকে বাঁচিয়ে রেখেছি, আর সে কিনা অন্য ছেলেকে বিয়ে করবে, ওকে আমি নিয়েই যাব। তো সেই জিনকে কোনোভাবেই বোঝানো সম্ভব ছিল না, সে নিবে এটা বলে সে চলে যায় এবং অনেক ডাকার পর আর হাজির হয় না। হুজুর বলেন, আজ রাতে ঘুমানোর আগে কিছু করতে হবে, তা না হলে ওকে ওরা নিয়ে যাবে। তো হুজুর বলে যে আচ্ছা, ওনার সবচেয়ে প্রিয় জামাটা দেন, যেটাতে ওর শরীরের গন্ধ আছে, এবং ওইটাতে হুজুর নিয়ে চলে যায়। সাথে পুরো রুম সাদা সুতা দিয়ে ঘিরে, রুম জানালা দরজা সামনে দিয়ে বন্ধ করে ধোঁয়া টাইপের কিছু একটা দিয়ে চলে যায়। তো ওই ধোঁয়াতে কেউই কাশে না, কারোরই কোনো প্রবলেম হয় না, শুধু কেসেছিল, কাশতো খালি অপসরা আপু। তো হুজুর তার জামা নিয়ে চলে যায় এবং পরে কল দিয়ে বলে, আমি তোমাদের ঘরের পাশে যে খালটা আছে ওইখানে একটা বস্তার ভেতরে ওই জামাটা রেখে দিয়েছি, আর বলেছি এবার তুমি এই মেয়েকে নিয়ে যেতে পারো, আমরা তোমাকে দিয়ে দিলাম মেয়েটাকে। তিনি বলেন, আমি আজ আসবো না, আমি যদি আসি তাহলে সে আমার পেছনে পেছনে আসবে ঢোকার জন্য, আমি একটা তাবিজ দিয়ে পাঠাচ্ছি, এইটা মেয়েকে পারাবেন মেয়েকে যত তাড়াতাড়ি পারবেন পড়াই ফেলবেন, সেই জিন বোঝার আগেই যে তাকে বোকা বানানো হয়েছে, তা না হলে খুব ভয়ঙ্কর হবে, তাই তাড়াতাড়ি তাবিজ পড়তে হবে। সেই রাতে তিনি শুধু ঘুমালেন আর বাকি সবাই জেগেছিল তাকে পাহারা দেবার জন্য। সেই হুজুর রাতে অনেকবার কল দিলেন কোনো প্রবলেম হচ্ছে কিনা, না, সেই রাতে আর কিছুই হয়নি। দিন হতেই ঢাকায় ফিরে আসেন অপসরা আপু। সেই হুজুর তাদের বাসায়ও আসে এবং একই অবস্থা, সাদা সুতা দিয়ে ঘিরে দেয় এবং সেই ধোঁয়া দিল
যারা অফশোর আপুর কাছে থাকেন সবাই তাকে মানে আশেপাশে থাকবেন তাদের সবাইকে তাবিজ দেওয়া হলো। তিনি ভালোই ছিল, ডাক্তারের কথা মতো মেডিসিন নিচ্ছিল আর হুজুরের দেওয়া ওষুধ খাচ্ছিল, কারণ তার সাথে সেই জিন থাকার কারণে তার শরীরে অনেক রক্ত কমে গেছে। তার হাত থেকে প্রায় তাবিজটা খুলে যেতে চাইতো, সেটা একবার না হয় কয়েক হাজার বার, এবং সেটা যতই টাইট করে বাঁধা থাকুক না কেন। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন, সে বলছে, আমি যাইনি, আমি আছি তোর সাথে। তোর জীবনে যখন নতুন কেউ আসবে, তোর যখন বাচ্চা হবে, আমি আবার আসব। তিনি ভয় পেতে লাগলেন, ছোট ছোট শব্দ ভয় পেতে লাগলেন, ভয় এমন পেতে লাগলেন এই বুঝি সত্যি কেউ আসলো। সবাই ধরে নিয়েছে এটা তার মেন্টাল প্রবলেম। যে সাফার করে শুধুমাত্র সেই বোঝে তার দিনগুলো কিভাবে যায় এবং কত বাজেভাবে যায়। এমনকি অল্প সাউন্ডও তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিতেন মাঝে মাঝে। তিনি জানেন না ভবিষ্যতে কি হবেন, মানে ভবিষ্যতে কি হতে পারে তার সাথে। ওনার প্রশ্ন একটাই, আসলে কি আসবে সে জিনটা তাকে নিতে? এটা ছিল তার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ অপসর আপু আপনার ঘটনার জন্য। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের পরবর্তী ঘটনা শুনতে আমাদের পরবর্তী অতিথির কাছে। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি মিরপুর 12 কালশি থেকে রিয়াদ ফেরদৌস বলছি। ঘটনাটি আমি পেয়েছি শাহেদ ভাইয়ের কাছ থেকে। শাহেদ ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল। উনার বাসা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নিমতলা গ্রামে। শাহেদ ভাই ওই গ্রামে একটি মাদ্রাসায় পড়েন। মাদ্রাসায় থেকে তার বাসা ছিল প্রায় 3 কিলোমিটারের মতন। উনি সেই বছর এসএসসি এক্সাম দিয়েছিলেন এবং সরাসরি ঘটনায় চলে যাই। উনি যে মাদ্রাসায় পড়তেন সেই মাদ্রাসা এসএসসি ব্যাচকে নিয়ে প্রতি বছর শিক্ষা সফরের আয়োজন করত। তো সেই বছরে আসলে ব্যতিক্রম ছিল না। ওনাদের শিক্ষা সফরের দিনটি ছিল 10 মার্চ 2019। ওই দিন সকাল 8টার দিকে ওনারা শিক্ষা সফরের উদ্দেশ্যে বের হয়ে যান। সারাদিন ওনারা অনেক মজা করেন। ফিরতে ফিরতে রাত প্রায় 11:30 মতো বেজে যায়। গ্রামে 11:30 অনেক রাত, কিন্তু উনাকে বাসায় ফিরতে হবে। উনার বন্ধুরা আসলে বাসায় একা ফিরতে ওনাকে নিষেধ করছিল। ওনার ওখানেই কারো বাসায় থেকে যেতে বলছিল, কিন্তু ওনার থাকার মোটেও ইচ্ছা ছিল না, কারণ তার বন্ধু যে বাসা যেই জায়গাটাতে সেই জায়গাটা মোটেও ভালো ছিল না। চুরি ডাকাতি ছিনতাইয়ের অনেক ভয় ছিল। বাসা থেকে যেহেতু দূরত্ব 3 থেকে 3.5 কিলোমিটারের মতন, উনি বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন। ওখানে এক বন্ধুর কাছ থেকে সাইকেল নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করেন। রাতটা ছিল চমৎকার, পূর্ণিমার রাত। অনেক বড় একটা মাঠ, মাঠের পাশেই রাস্তা, আর মাঠের পরেই ওনাদের গ্রাম। আসলেই খুব এনজয় করছিলেন প্রথম সাইকেল জার্নিটা। সাইকেল চালাতে বেশ ভালো লাগছিল শীতের মধ্যে, যেহেতু শীতকাল ছিল, কুয়াশাও ছিল। তবে সাইকেল চালানোর একটা সময় উনি কুকুর বা শিয়াল জাতীয় কোনো কিছুর সাথে ওনার সাইকেলটা বাড়ি খায়। এতে উনি সাইকেল সহই রাস্তায় পড়ে যান। সাথে সাথে উঠে পড়েন, এবং উঠে পড়ার পরে উনি খোঁজেন যে কিসের সাথে উনি বাড়ি খেলেন, বাট উনি আসলে কোনো কিছু পায় না। উনি এতে কিছুটা ব্যথাও পান। আবার উনি সাইকেল চালানো শুরু করে। তো কিছুক্ষণ যাওয়ার পর উনি ফিল করেন যে ওনাকে কেউ ফলো করছে। যথারীতি পেছনে তাকায়, বাট কিছুই দেখতে পায় না। কিছুক্ষণ পর ওনার মনে হয় কেউ একজন ওনার পিছে দৌড়াচ্ছে, এবং উনি দৌড়ানোর শব্দও পাচ্ছিল, মানে পায়ের একটা আওয়াজ ছিল। উনি এবার আর পিছনে তাকালেন না। মনে একটু ভয় পাচ্ছিলেন, এবার একটু ভয় তার ভিতরে জাগছিল। সাইকেল একটু দ্রুত চালানো শুরু করলেন। এরপরে উনি মনে হচ্ছিল সাইকেলটা একটু ভারী হয়ে গেছে। সাইকেলের পেছনে কেউ একজন হয়তো বসে আছে, এবং এটি উনি অনুভব করছেন, কারণ জিনিসটা নিঃশ্বাস ওনার ঘাড়ে লাগছিল। এবার ওনার অবস্থা একটু খারাপ হয়ে গেল। উনি প্রচন্ড মাত্রায় ভয় পেয়ে গেলেন। পকেট থেকে মোবাইলটা বাইর করলেন, দেখলেন যে সময় হচ্ছে রাত 11:57 মতন। তো উনি মোবাইলে আজান ছাড়লেন। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, আজান ছাড়ার পর সবকিছু একদম স্বাভাবিক। ওনার সাইকেলটিও হালকা হয়ে গেছে। উনি আর পিছনে কোনো ভার অনুভব করছেন না। উনি আবার দ্রুত সাইকেলটাকে চালানো শুরু করলেন। কিছুক্ষণ পরে ওনার মোবাইলটি থেমে যায়, কারণ মোবাইলে খুব একটা বেশি চার্জ ছিল না। উনি সামনের দিকে আগাতে থাকেন। হঠাৎ দেখেন সামনে একটি লোক তার দিকে আসছে। এটি দেখে ওনার ভিতরে কিছুটা সাহস সঞ্চার হয়। উনি ভাবে যে গ্রামের হয়তো কেউ কোনো কারণে রাস্তায় আসছে বা কোনো কাজে আসছে। লোকটার সামনে এসেই তাকে সাইকেল থামাতে বলে, এবং লোকটি বলে যে আমাকে একটু সাহায্য করেন, আমি খুব বিপদে পড়েছি। তো উনাকে জিজ্ঞেস করলো শাহেদ ভাই যে কি ব্যাপার, এত রাতে আপনি এখানে কি জন্য? লোকটি বলে যে আমার ভাই মারা গিয়েছে, তাকে নিয়ে আমার বাসায় যাব, একা নিয়ে যেতে পারছি না, আমাকে একটু সাহায্য করেন ভাই।
কিন্তু আজব ব্যাপারটা হলো লোকটার চেহারা ওই সময় বোঝা যাচ্ছিল না, কারণ জায়গাটা একটু অন্ধকার ছিল। তো উনি বলল যে লাশ কোথায়। লোকটি আঙ্গুল দিয়ে সামনে দেখালো। শাহেদ ভাই সাইকেল থেকে নিচে নামলো এবং হেঁটে হেঁটে কিছু যাওয়ার পরে দেখলো যে একটি লাশ পড়ে আছে। উনি এবার লাশটির কাছে গেলেন। লাশটির কাছে যেয়ে দেখলেন যে মুখের উপরে একটি কাপড় দিয়ে ঢাকা। সাহস করে লাশের মুখ থেকে যখন কাপড়টি সরান, উনি দেখেন যে ভয়ঙ্কর একটা থ্যাতলানো চেহারা, বিভৎস একটা রূপ, চোখ ফুলে পুরা লাল হয়ে আছে, মুখের অবস্থা খুবই খারাপ, একদমই দেখা যাচ্ছে না। উনি প্রচন্ড ভয় পান, শরীরের রক্ত একদম ঠান্ডা হয়ে যায়, নড়াচড়া করতে পারছিল না, একদম শক্ত হয়ে যায়, ভয় পেলে যেটা হয় আর কি। তো চিৎকার করার মতো শক্তি ওনার ছিল না। তো তখন উনি খেয়াল করে যে পাশের যে লোকটা ছিল উনি কিন্তু আর নেই। পুরো নিস্তব্ধ একটা প্রান্তরে উনি একা, আশেপাশে কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। লাশটা তখন বীভৎসভাবে শব্দ করছিল এবং হাসছিল। হঠাৎ এর মধ্যেই লাশটি তার বাম হাতটা চেপে ধরে। শাহেদ ভাইয়ের অবস্থা তখন খুবই খারাপ হয়ে যায়। আল্লাহু আকবার বলে এক টান দেয়, হাতটি শরীর থেকে ছিঁড়ে বের হয়ে আসে। উনি সবকিছু ফেলে এবার দৌড়ানো শুরু করেন। বাট দূর থেকে উনি একটা আওয়াজ শুনছিলেন যে আমার হাতটা ফেরত দে, হাতটা ফেরত দে। উনি এই অবস্থায় কখন যে জ্ঞান হারায় ওনার খেয়াল নেই। ওনার জ্ঞান ফরে প্রায় একদিন পর। উনি ওনার নিজেকে আবিষ্কার করেন একটি হসপিটালে। তো এর মাঝে একটা জিনিস আসলে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে উনি যখন সাইকেলে করে রওনা দিয়েছিল তখন ওনার বাবাকে উনি ফোন করেছিল যে বাবা আমি রওনা দিচ্ছি, এই সময়ের মধ্যে আমি চলে আসব। তো ওনার বাবা যখন দেখে যে রাত প্রায় 1টার মতো বাজে, ওনার ছেলে এখনো বাসায় আসেনি, তখন উনি শাহেদ ভাইয়ের ভাইকে নিয়ে তার শাহেদ ভাইয়ের উদ্দেশ্যে রাস্তায় রওনা হন এবং রাস্তায় পড়ে থাকতে দেখেন ওনাকে। তো এরপরে শাহেদ ভাই প্রায় একদিন হসপিটালে ছিল, হসপিটাল থেকে একদিন পরে ছাড়া পায়। এরপরে তার প্রচন্ড জ্বর আসে, জ্বর প্রায় 5-6 দিনের মতো ছিল। এরপর সবকিছু নর্মাল হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। তবে এরপরে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে শাহেদ ভাই রাতে মাঝে মাঝে স্বপ্ন দেখতো কেউ ওনাকে বলছে আমার হাতটা ফেরত দে, আমার হাতটা ফেরত দে। তো উনি প্রথম প্রথম স্বপ্নগুলো দেখলো, খুব বেশি আসলে মনে রাখতেও পারেনি আর অত খেয়ালও করেনি। বাট যখন উনি দেখছে যে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি উনি এই স্বপ্নটা দেখছেন, ওনার ফ্যামিলির সাথে উনি ব্যাপারটা শেয়ার করেন। ওনার বাসা থেকে ওনার বাবা মা একটা হুজুরের কাছে নিয়ে যান, এলাকার হুজুর। সেই হুজুর ওনাকে কিছু পানি পড়া দেন, ঝাড়ফুঁক করে দেন। এরপরে অবস্থা সিচুয়েশন নর্মাল হয়ে যায়। কিন্তু কিছুদিন পর যেটা হয়, উনি আবারও স্বপ্ন দেখা শুরু করেন এবং স্বপ্নে একই কথা, আমার হাতটা ফেরত দে, আমার হাতটা ফেরত দে। তো শাহেদ ভাই এবার কি করবে কিছুই আসলে বুঝতে পারছে না। তো উনি আসলে কিছুদিন আগে যেহেতু হুজুরের কাছে গেছে, কোনো প্রতিকার পায়নি, উনি জাস্ট চুপচাপ থাকে, কিছু করে না। তবে এর মাঝে যেটা হয় সেটা হচ্ছে একদিন হঠাৎ করে রাত্রেবেলা ওনার ঘুম ভেঙে যায় এবং জানলার পাশ থেকে একটা শব্দ আসছিল খুব ধীর ভাবে যে আমার হাতটা ফেরত দে, আমার হাতটা ফেরত দে। উনি শব্দটা খুব পরিষ্কার পায় এবং শব্দটা আসছিল ওনার জানলার ঠিক পাশ থেকে। এবার উনি প্রচন্ড মাত্রা চিৎকার করে ওঠে। বাসায় সবাই চলে আসে, তার বাবা মা চলে আসে। বাবা মা চলে আসার পরে যে জিনিসটা হয়, সে রাতে আর সে তার বাবা মার সাথে ঘুমায়, যেহেতু উনি প্রচন্ড ভয় পাচ্ছিল। পরের দিন তার বাবা একটা বড় হুজুরের কাছে যায়, শাহেদ ভাইকে নিয়ে যায়। তো বড় হুজুর শাহেদ ভাইকে দেখে প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকে এবং কিছুক্ষণ পরে বলে যে সেদিন রাতে যেদিন উনি একা আসছিল, একটা বদ জিন ওনাকে দেখে এবং ওনার ক্ষতি করার চেষ্টা করে, বাট কোনো কারণে শাহেদ ভাইয়ের ক্ষতি করতে পারছিল না। তো ওই কারণে এই জিনটা নানা রকম ভাবে ভয় ভীতি দেখাচ্ছে। তো এই কবিরাজটা বা হুজুর যে ছিল, উনি ওনার কাছে প্রায় প্রতিদিনে আসতে বলে। উনি শাহেদ ভাই প্রায় 6 থেকে 7 দিন কন্টিনিউয়াসলি হুজুরের কাছে যান এবং ঝাড়ফুঁক করতে থাকেন এবং এরপরে ওনার সিচুয়েশনটা নর্মাল হয়ে যায়। শাহেদ ভাই এখন যথেষ্ট ভালো আছেন। এটাই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। অনেক ভালো লেগেছে আপনার ঘটনাটি। আমরা এবার চলে যাব আমাদের আরও একটি নতুন অতিথির কাছে। আর আজকে আমি বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা আপনাদের শোনাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথম যে ঘটনাটা আমি শোনাচ্ছি সেটা
পুরান ঢাকার কোনো একটা কলোনির একটা বাসায় ঘটে যায় একটা ঘটনা। এটা ঘটেছিল 1990 সালের শেষের দিকে। তো আমি বর্তমানে যে বাসায় থাকছি সেই বাসায় চারতলার আন্টির ভাইয়ের সাথে ঘটনাটা ঘটে সেই সময়। তো ওই আন্টির ভাইয়ের নাম হচ্ছে ফারুক। তো ফারুক সাহেব উনি সেই 90 সালের দিকে এরকম সরকারি চাকরি করতেন এবং ওনার পোস্টিং ছিল তখন লাকসাম। ওনার ফ্যামিলি মেম্বার বলতে ওনার স্ত্রী আর ওনার একটা 6-7 বছর ছেলে ছিল। তো তখন ওনার পোস্টিং হয় কোনো কারণে ওই বছর শেষে ঢাকার দিকে। তো ঢাকার দিকে পোস্টিং যখন হয় তখন ওনার স্ত্রী এবার ছিল প্রেগনেন্ট। তো উনি ভাবে যে না, যেহেতু স্ত্রী ওনার ওয়াইফ এরকম অসুস্থ, তো উনি ওনার ওয়াইফকে ওই শ্বশুর বাড়িতে দিয়ে আসে। চাঁদপুর ওনার শ্বশুর বাড়ি ছিল, ওনার ছেলে সহ দিয়ে আসে। তো পরে ফারুক সাহেব ঢাকায় এসে পড়ে। তো উনি যখন অফিসে যেদিন জয়েন করবে তখন ওনার যে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল উনি বলে যে ফারুক সাহেব, আপনার তো এরকম এই মুহূর্তে তো আমরা এরকম ভালো কলোনিতে ভালো রুম পাই নাই, তো একটা বাসা পাইছি, এটা কলোনির একটু লাস্টের দিকে, তো কোনো রকম একটু থাকেন 2-1 মাস, তারপর আমরা আপনাকে ভালো রুম দিব, তখন খালি হলে আপনাকে ভালো রুম দিব আর কি। তো আবার এটা বলে দেয় যেখানে সিকিউরিটি একজন আছে মতি মিয়ার সাথে আপনি কথা বলে নেন, সে খুব ভালো লোক এবং সে আপনাকে বাসার সবকিছু বুঝাই দিবে, ওনার কাছে সব চাবি আছে বাসার। আর ওইটাও বা ওই ওনার ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলে দেয় যে আরেকটা কথা হচ্ছে যে আপনার এখানে আরেকজন রুমমেট থাকবে, সপ্তাহখানেকের মধ্যে সে আসবে, তো আসলে তারপর আপনি ওখানে থাকলে দেখা যাবে আপনার সময় পার হয়ে গেছে, এই 2 মাস কিভাবে পার হয়ে যায় বুঝবেন না। তো বলতেছে যে আবার বলে যে টেনশন করেন, আপনাকে ভালো রুম দিব এরপরে। তো উনি অফিসের কাজ শেষ করে সেদিন একটু আগে বিকেলের আগে চলে যায় ওনার ওই কলোনির দিকে, এবং কলোনিতে ঢুকতেই সেই মতি মিয়ার সাক্ষাৎকার পায়, এবং সাক্ষাৎ পাওয়ার পরে উনি মতি মিয়াকে বলে যে আমার রুমটা বাসাটা কোন দিকে। তো মতি মিয়া বলে যে স্যার, এটা তো একবারে শেষ মাথায়, চলেন আপনাকে নিয়ে যাই। তো না, এরকম যা হাঁটা শুরু করে, এরকম 10 মিনিট হাঁটার পর নাকি একবারে কলোনির শেষ মাথায় গিয়ে একটা ওইরকম বাসাটা পায়। বাসাটা নাকি ছিল এরকম যে ওই বর্তমানে পুরান ঢাকায় বা ওই মফস্বল শহরে কিছু পুরান আমলের বাসা আছে একতলা, মানে দেখে নকশা করা একটু হিন্দু বাড়ির মতো, এরকম কিছু বাসা আছে। তো এরকম একটা বাসা ছিল। তো ফারুক সাহেবের দেখেই নাকি বাসাটা পছন্দ হয় নাই, এবং ওনার বাসাটা দেখে মানে এমন লাগতেছিল যে বাসাটা মানে কি একবারে ড্যাম খাওয়া বাসা, শ্যাওলা পড়া বলে, আমাদের শ্যাওলা পড়ে আছে। তো সে মতিমিয়াকে বলতেছে যে মতিমিয়া, এটা আমার কি বাসা দিল, এই ড্যাম খাওয়া বাসা আমি থাকবো? হ্যাঁ, তো এখন মতিমিয়া বলতেছে স্যার কোন রকম থাকেন, কোনো সমস্যা নাই, আসলে এই বাসায় তো অনেক দিন কেউ হয় কেউ থাকে না, লোকজন আমরা যখন অতিরিক্ত কেউ আসে তো তখন প্রথমে একটু রুম না পেলে আমরা এখানে থাকি আর কি, এটুকুই, তারপর টেনশনে কিছু নেই, আপনি বেডিং পত্র নিয়ে আসেন। তো ফারুক সাহেব তারপরে বলতেছে সমস্যা মানে ঠিক আছে, বেডিং পত্র কালকে এনে আপনাকে আমি ডাকবো। তো উনি কোনো রকম ওই সেই একটা হোটেলে থাকার পর পরের দিন বেডিং পত্র নিয়ে ওই মতি মিয়াকে নিয়ে আসে। তো বেডিং পত্র বলতে একটা ওনার ওই একটা খাট ছিল, তারপর একটা আলনা ছিল, একটা টেবিল ছিল, একটা সেলফ ছিল। আর এই বাসাটার একতলা, তো দোতলা হচ্ছে ছাদের সিঁড়িগুলো নাকি শ্যাওলা, মানে বাসায় ঢুকতেই হচ্ছে একটা বারান্দা, বাম দিকে ছাদ, আর সামনে তো এরকম রুম। তো এটা ওই মতি মিয়া বলতেছে যে স্যার আপনি কোনো সমস্যা নাই, তবে আপনার যদি রান্না বান্নার জন্য লোক লাগে আমাকে বলেন, আমাদের এখানে একজন খালা আছে, উনি রান্না বান্না করে দেয়, আপনি তো সকালে অফিসেই থাকেন, ওই খালা আপনাকে সময় মতো রান্না করে দেয়, ডাইনিং টেবিলের উপর রেখে আসবে, আর টেনশনে কিছু নাই, উনি খুব বিশ্বস্ত এবং আমরা খুব বিশ্বস্ত, আপনাকে চুরি ডাকাতে এখানে কিছুই হবে না, এগুলো টেনশন করবেন না, যদি পারেন আপনি আপনার চাবিটা দিয়ে রাখেন, তাহলে আমি খালাকে দিলে খালা ঠিক সময় আপনাকে রান্না করে দিয়ে চলে যাবে। তো ফারুক সাহেব বলে আচ্ছা কোনো সমস্যা নাই, তো খালার সাথে গিয়ে দেখা করা যাবে। তো ওই মতি মিয়া বলতেছে না, খালার সাথে দেখা করা যাবে না, খালা তোরা যদি পারেন রাতে একদিন আসলে খালার সাথে আমি দেখা করে দিব না, আপনি রাতে খালা কখনো আসে, সচরাচর খালা এরকম বের হয় না, ওই দিনের বেলা আসতে দেখবেন। তো যাই হোক, এরকম ফারুক সাহেব ওই চলে যাওয়ার পরে ওই মতি মিয়া তারপর চলে যায়। তো ফারুক সাহেবের একটা অভ্যাস ছিল যে উনি একা থাকলে রাত্রেবেলা বই পড়তেন, এবং একটা ক্যাসেট প্লেয়ার ছিল তখন, তো ক্যাসেট প্লেয়ারে উনি গান শুনতো। তো এরকম যখন উনি মানে গান শুনতো বা দিন কাটাচ্ছে এরকম চাচ্ছিল না কয়েকদিন, তো হঠাৎ কয়েকদিন পরে মানে 2 দিন পরে উনি যখন সন্ধ্যার পর অফিস থেকে ফিরবে, উনি দেখতেছে ওনার বাসার কাছে একজন লোক দাঁড়ায় আছে, এবং উনি কাছাকাছি যখন আসে দেখতেছে সাদা পাঞ্জাবি পরা, প্রায় 6 কি 6.5 ফুট এরকম হাইটের একটা লোক পাঞ্জাবি পরা এবং পাগড়ি পরা দাঁড়ায় আছে। তো ফারুক সাহেব নাকি অন্ধকারে দেখে হঠাৎ করে একটু ভয় পেয়ে যায়। তো বলতেছে আপনি কে? তুই লোক বলতেছে যে আপনি কি এখানে থাকেন? আমি তো আপনার বাসার পিছনেই থাকি, তো আপনি তো মনে রাত্রেবেলা ভাই গান শুনেন, তো একটু গানটা না শুনলে ভালো হয়, কারণ আমরা তো রাত ওখানে থাকতে আমাদের খুব সমস্যা হয়, যদি সম্ভব হয় গানটা বন্ধ রাখেন, গানটা ছাইড়েন না, আমাদের রাতে খুব সমস্যা হয় থাকতে, আপনি দিনের বেলা গান শুনে কোনো সমস্যা নাই।
তো ফারুক সাহেব বলতেছে যে দেখেন আমি তো এমন জোরেও গান শুনি না যে আপনাদের সমস্যা হবে, ঠিক আছে দেখা যাবে, কিন্তু এটা মাথায় রাখেন যে আমার কিন্তু গানের সামনে তো জোরে মানে আওয়াজটা কিন্তু এরকম জোর হয় না যে আপনার সমস্যা হইতে পারে। তো লোকটাও বলতেছে যে দেখেন এসার বাক্ত হয়ে গেছে, আমি নামাজে যাবো, তো আপনাকে একটু বললাম আর কি, আপনার আমার ভালোর জন্য বললাম, আপনার ভালোর জন্য বললাম যে এরকম গানটা ছাড়েন না, সমস্যা হয়, মানুষের প্রতিবেশীর ক্ষতি করে লাভ কি। তো ফারুক সাহেব একটু বিরক্ত হয়, উনি নাকি পরে ওই লোকের সাথে কথা বলে সঙ্গে সঙ্গে রুমের দিকে চলে যাবে। আর ফারুক সাহেব খেয়াল করে লোক নাকি তাড়াহুড়া করে এখান থেকে ওই নামাজের উদ্দেশ্যে নাকি মসজিদ দিকে চলে যাচ্ছিল। তো তখন এরকম অনেকটা আলো ছিল না, এই জন্য ফারুক সাহেব ওই লোকটার চেহারা খুব একটা ভালোভাবে দেখে নাই। তো সেই রাতে নাকি ফারুক সাহেব ওইরকম গান ছেড়ে আবার উনি ওই বই পড়তেছে, এত আগের দিন থেকে একটু গানের সাউন্ড একটু কমাই দিছে। তো এরকম দেওয়ার পরে উনি পরের দিন আসবে, মানে বাসায়, মানে উনি পরের দিন অফিস যায়, তো পরের দিন যখন বাসায় আসবে তখন এসে দেখতেছে যে ওনার যে ক্যাসেট প্লেয়ারের পাশে 2টা ক্যাসেট ছিল, ক্যাসেটগুলোর ফিতা ছিঁড়া এবং পেঁচায় রাখছে কে জানে। তো এটা দেখে ওনার খুব বিরক্ত লাগে। উনি সঙ্গে সঙ্গে সেই ওই ওনার কলোনির যে সিকিউরিটি আছে সেখানে, সিকিউরিটি রুম আছে, ওখানে যায়, গিয়ে দারোয়ানকে বলতেছে যে মতি মিয়া কোথায়। হ্যাঁ, মতি মিয়া কোথায়, বলতেছে যে মতি মিয়া তো নাই, উনি তো ছুটিতে আছে। ছুটিতে আছে, আমার বাসায় কোন বুয়া দিছে এরকম আমার ভিতর রুমে এসে এরকম মানে আমার রুম হাতাবে, আমার রুম এরকম মানে রুমের ঘাটাঘাটি করে কি দেখছে আমার ক্যাসেট ছিঁড়ে ফেলছে ফিতা, এত বড় সাহস হলো কি হবে। এরকম একটু বকা টকা দেয়। তো সিকিউরিটি বলতেছে যে দেখেন কোন বউ আপনার এখানে, যেটা তো বলতে পারবো না, মতি মিয়া আসলে বলেন, উনি বাড়িতে গেছে, আসুক, ছুটিতে আছে, পরে ওনার সাথে কথা বলেন। তারপর ফারুক সাহেব এরকম এসে পড়ে। সেদিন তো আর ওনার গান শোনা হয় না। তো ঠিক রাত্রে 12টা সাড়ে 12টার দিকে উনি বই পড়তেছিল, হঠাৎ করে ওনার একটা সুন্দর গ্রান নাকি আসে, মানে খুবই সুন্দর একটা গ্রান আসে এবং এতটা সুন্দর গন্ধ, এবং সেই সাথে কোরআন তেলাওয়াত হচ্ছিল। এবং এই কোরআন তেলাওয়াত যখন হচ্ছে ফারুক সাহেব নাকি শুনতেছে, আর ওনার মানে মন মানে পুরো ভরে যাচ্ছে, মানে উনি নিজের থেকে বলতেছে এত সুন্দর কোরআন তেলাওয়াত কোত্থেকে আসলো। তো উনি ওনার খাট থেকে উঠে আশেপাশে মানে পরে যে রুমগুলো আছে একটু রুমের মধ্যে দেখে, আরো 2টা রুম ছিল, তো ওগুলাতে গিয়ে দেখে যে না, কোরআন তেলাওয়াতটা বাইরে থেকে আসতেছে। তো উনি পরে একটু গিল্টি ফিল করে, মনে করে যে ও আছে এই হুজুরটাই মনে হয় সেদিন যে কথা বললো, সে মনে কোরআন তেলাওয়াত করে, এই জন্য হয়তো আমাকে গান বন্ধ করতে বলছে। তো ফারুক সাহেব নাকি এটা 2-3 ঘন্টা এরকম কোরআন তেলাওয়াত শুনে, উনি বইয়ে পড়তেছিল আবার এরকম তেলাওয়াত শুনতেছে। যখন ফজরের কাছাকাছি সময় আসবে, উনি মানে একটু ঘুমাই গেছিল, তো তখন উঠে যায় ঘুম থেকে, তখনও দেখে কোরআন তেলাওয়াত হচ্ছে। তো এটা হওয়ার পরে উনি নিজের থেকে একটু গিল্টি ফিল করে, বলতেছে আমি তো এরকম নামাজ কালাম পড়ি না, এরকম এই এত রাত হয়ে গেল, কোরআন তেলাওয়াত হচ্ছে, ওরা এত কোরআন শরীফ পড়তেছে, ধর্মের প্রতি ওদের এত ভালোবাসা, ঠিক আছে আমি দেখি আজকে থেকে আমি নামাজ পড়বো। উনি সেরকম নামাজ পড়া শুরু করে এবং রেগুলারই একটা বেসিসে দেখতেছে যে কোরআন তেলাওয়াত হয়, ওনারও ভালো লাগে, ওনারা তো গান শোনার ওনার কোনো মানে ব্যবস্থায় নেই, তো উনি ওইরকম ফজরের নামাজের একটা প্র্যাকটিস হয়ে যায় ওনার। তো এদিক দিয়ে আরেকদিন উনি বাসায় এসে দেখতেছে ওনার টেবিলের উপর একটা ছবি ছিল, ছবিটা ছিল ওনার ফ্যামিলিগত একটা ছবি ছিল, উনি ছবিটা ফ্রেমের মতো রেখে দিয়েছিল, কিন্তু দেখছে ফ্রেম থেকে বের করে ছবিটা যিনি ছিঁড়ে রাখছে। তো ওনার আবার মেজাজ খারাপ হয়ে যায়, উনি ভাবে যে না, নিশ্চিত এটা বুয়ার কাজ, বুয়া হয়তো কোনো বাচ্চা কাচ্চা নিয়ে আসে বাসায়, এর জন্য হয়তো ছিঁড়তে পারে। তো পরের দিন আমার সাপ্তাহিক ছুটি ছিল, তো উনি ভাবে যে না, আজকে যেহেতু বুয়া আসবে, বুয়ার আমি ধরবো, বুয়া কেন এই কাজ করলো। তো সে তখন নাকি ফারুক সাহেব ওই পরের দিন বুয়া আসার পর বলতেছে যে আপনি পুরা বলে যে খালা আপনি এই কাজটা কেন করলেন, আপনি আমার এই ক্যাসেট প্লেয়ার ফিতা ছিঁড়ছে দিকে এটা কেন করলেন, আপনি ছবি ছিঁড়তেছেন, এসব কি ছিঁড়াছিড়ি অভ্যাস না আপনাদের, আপনি কোনো বাচ্চা নিয়ে আসেন নাকি এখানে। তো সেই খালা বলতেছে যে স্যার আমি তো এরকম কাজ করে দিয়ে চলে যাই, আমি এত বয়স্ক মানুষ, আমার এখানে বাচ্চা কাচ্চা কেউ না, আমি একাই থাকি, আমি এরকম কোনো ছিঁড়াছিড়ি করি না, আমি আপনার রুমের ভিতরেও আসি না, আমার রান্নার কাজ আমি রান্না করে দিয়ে চলে যাই, আর একটু ঝাড়ুটারু দিই। তখন ফারুক সাহেব বলতেছে যে ঠিক আছে আপনার সাথে আর কোনো কথা নাই, আমি মতি মিয়া আসলে ওনার সাথে কথা বলবো। তো এর 2-1 দিনের মধ্যে রোজা শুরু হবে। তো একদিন ফারুক সাহেব ওই বাসায় যখন ইফতার আগে দিয়ে আসবে, উনি দেখতেছে ওনার যে টেবিল, এখানে প্রায় 8-10টা খেজুর পড়ে আছে এবং খেজুরগুলোর সাইজ খুব বড়। তো ওই ফারুক সাহেব ভাবে যে হয়তো বুয়া আসছিল, আসার পর হয়তো এখানে খেজুর দিয়ে গেছে রোজা দেখে। তো ফারুক সাহেব ইফতার করার আগে দিয়ে অনেক খেজুরটা খায়। তো ফারুক সাহেব মানে বলে খেজুরটা নাকি এত টেস্ট ছিল যে এটা খেয়ে মনে হচ্ছিল যে উনি জীবনে মানে এরকম খেজুর খান, এতটা মিষ্টি এবং খেলেই মনে হচ্ছে যে পেট ভরে যাবে, এরকম একটা খেলেই মনে পেট ভরে যাবে, এরকম মনে হচ্ছিল ওনার। তো উনি এটা হওয়ার পরে তারপরে বাকি যে 8-9টা থাকে রুম রেখে দেয় একটা বক্সের মধ্যে। তো এটা হওয়ার পরে পরের দিন উনি আবার সেই সিকিউরিটি রুমটা যখন ক্রস করে ব্যবসা যাওয়ার সময় তো বলতেছে আর কি যে আপনার ফারুক আপনাদের মতি মিয়া এখন আসে নাই। তো উনি সিকিউরিটি বলতেছে না, মতি মিয়া শুনছি 2-1 দিনের মধ্যে এসে পড়বে,
আসলে আপনার সাথে স্যার দেখা করতে হলো, সমস্যা নেই। তারপর তো ফারুক সাহেব ওখানে অফিস চলে যায়। তো অফিস যাওয়ার পরে ওই ওনার যে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, তো বলতেছে আর কি যে ফারুক সাহেব আপনার সাথে যে রুমমেট থাকবে সে তো আজকে অফিসে জয়েন করছে, ওনার নাম মামুন, পরিচয় হন। তো ওই মামুন সাহেবের সাথে পরিচয় হয়, হ্যাঁ হ্যালো করতেছে। তো মামুন সাহেব দেখতে নাকি ছিল মানে বেশ ধার্মিক ছিল, ওনার দাড়ি ছিল বেশ বড় এবং টুপি পরা থাকতো সবসময়। তো মামুন সাহেবকে ওই কথা ফারুক সাহেব জিজ্ঞেস করতেছে আপনি কোথায়, কোন লাইনে, কিভাবে পড়ালেখা করছেন। তো মামুন সাহেব বলতেছে যে আমার বাসা নারায়ণগঞ্জ, তো আমি এখানে যেহেতু পোস্টিং হচ্ছে আসলাম, আর আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসা লাইনে পড়ালেখা করছি। তো তখন সেদিন একটু ওনারা একটু আগে আগে বের হবে, কারণ রমজান মাস, দুপুর টাইমে বের হবে। আর যেহেতু মামুন সাহেব নতুন আসছে, তো ঊর্ধ্বতন যে কর্মকর্তা ছিল উনি বলতেছে আর কি ফারুক সাহেবকে যে মামুন সাহেবকে নিয়ে বাসাটাকে দেখায় দেন, আজকে যান, আপনি আগে চলে যান। তো যখন ওনারা ওই কলোনিতে ঢুকতে যাবে, তখন ওই সিকিউরিটি গার্ড যে ছিল সে ওই ফারুক সাহেবকে উদ্দেশ্য করে বলতেছে যে স্যার মতো মিয়া তো আসছে তো, আর কি পাঠিয়ে দিব নাকি। তো ফারুক সাহেব বলতেছে যে ঠিক আছে পাঠায় দেন, ইফতারের পর পাঠায় দেন, আমি ইফতারের পর ওর সাথে কথা বলতেছি। তো তারপরে ওই মতি মিয়া আসে ইফতারের পর। তো ইফতার আগে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে ইফতার খেতে যখন বসবে মামুন সাহেব এবং ওই ফারুক সাহেব, তখন ফারুক সাহেব বলতেছে যে খালা একটাকে আমাকে এখানে যে খালা কাজ করে উনি একটা খেজুর দিয়ে গেছে, খেজুরটা খান, খুব ভালো লাগবে আপনার। তো মামুন সাহেব ওই খেজুরটা নাকি খাওয়ার পর ইফতার শুরু করে এবং ফারুক সাহেবকে বলতেছে যে খালায় খেজুর কোথেকে কিনছে একটু বলবেন তো। তো ফারুক সাহেব বলতেছে দেখেন খালার সাথে আমার এরকম দেখা সাক্ষাৎ হয় না, আমি তো সারাদিন কাজেই থাকি, আপনিও আজকে আসলেন, ঠিক আছে সামনে ছুটির দিন যেদিন খালাকে পাবো ওই দিন জিজ্ঞেস করবো কোথেকে কিনছে খেজুর। তো যাই হোক, তো ওনারা এরকম খেজুর খাওয়ার পরে ইফতার শেষ করে, ইফতার শেষ করার পরে তারপরে নাকি যে মতিমি আসে। তো মতিমি আসার পরে ওই খালাকেও সাথে সাথে করে নিয়ে আসে। তো খালাকে নিয়ে আসার পরে তো ফারুক সাহেব বলে যে খালা আসছেন, ভালো হয়েছে। তো মতি মিয়াকে ফারুককে একটু উদ্দেশ্য করে বলতেছে যে দেখো এই সবই ঠিক আছে, তো একটা কথা বলি, খালা তো রান্না ভালো, খাওয়া দাওয়া আমাদের দিচ্ছে, আমাকে দিচ্ছে সবসময়, ঠিক আছে, কিন্তু আমাদের রুম মেম্বার তার একজন বাড়ছে, এই যে মামুন সাহেব, তো ওনার জন্য রান্না করতে হবে। আর খালাকে একটু বললো মতি মিয়া যে উনি যাতে রুমের মধ্যে ঢুকে একটু হাতাহাতি না করে, কাগজপত্র হোক বা ব্যাগ হোক যেটা হাতাহাতি না করে। তো মতি মিয়া বলতেছে যে স্যার এর জন্যই আসছি, আসলে খালা বলতেছিল আপনি না কাজ করবেন না, আপনি নাকি ওনারে কে অপবাদ দিচ্ছেন, উনি নাকি আপনার রুমে ঢুকে কি ক্যাসেট প্লেয়ার কি ফিতা ছিঁড়ছে নাকি এখানে আপনার কিছু ছবি চুটছে, তো ওনার গায়ে লাগছে, উনি নাকি কাজ করবে না। তো ফারুক সাহেব বলতেছে যে এটা অল্প কথা বললাম, একটু এটাতে কাজ করবে না, কি হয়েছে বললে কি হয়েছে। তো ওই খালা বলতেছে না আপনি আন্দাজ আপনার কথা বলতেছেন, আমি তো রুমে ঢুকি না। তো মতি মিয়া বলতেছে যে স্যার আসলে তো খালা আপনার রুমে ঢোকার কথা না, কারণ আপনি যে তালাটা এই রুমে ইউজ করেন, স্পেশালি ওই তালা তো আসলে এটা আপনার কাছে চাবি থাকে, আর খালা তো না ওই আরেকটা রুম আছে ওই রুমতে ঢুকে খালা রানিং রুমে রান্না করে আপনি এখানে দিয়ে আসে, তো এটা তো খালা ঢোকার কথা না। তো ফারুক সাহেব বলছে যে এটা হয়েছে কোনো সমস্যা নেই, খালা তো রাগ করেন না, কাজ ছাড়েন না, আপনি থাকেন। তো খালা বলে যে না আমি এটা কাজ করবো না, মানে করবোই না। তো ওই বলে খালা চলে যায়। তো ফারুক সাহেব ওই মতিমিয়াকে বলতেছে ঠিক আছে খালা যেহেতু কাজ করবে না, এখন তো কিছু করার নাই, একটু দেখো 2-1 দিন পর রাগ কমলে পাঠাই দিও। তো মতিমিয়া যখন যেতে লাগবে তখন মামুন সাহেব বলতেছে ওই ফারুক সাহেবকে যে ফারুক সাহেব জিজ্ঞেস করেন না খালা কোথেকে খেজুরটা কিনছে। তো মতিমিয়া কই যেরকম বলতেছে যে ফারুক সাহেব যে মতিমিয়া খালা একটু জিজ্ঞেস করে খেজুরটা কোথেকে কিনছে, উনি মনে হয় 8-10টা খেজুর দিয়ে গেছিল। তখন মতিমিয়া বলতেছে যে খালা আপনার খেজুর দিবে কেন? হ্যাঁ বলতেছে কেন দিবে জানি না, আমার রুমে দেখলাম এরকম টেবিলের উপর রেখে গেছে। তো মতিমিয়া আবার হাসতেছে, স্যার প্রথম কথা হচ্ছে যে আপনার রুম তালা মারা থাকে, খালা ভিতরে আপনার রুমে কখনোই খেজুর দিতে যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে খালা তো হিন্দু, উনি কেন আপনি খেজুর দিতে যাবে রমজান মাসে? উনি বয়স্ক মানুষ, উনি থাকি বাসায় একা, উনি এই কলোনির থেকেই বের হয়, মানে সপ্তাহে একবার কি 2বার কিন্তু বের হয় না, তুমি আপনি খেজুর দিবে কেন? কতবার ঠিক আছে আমি খালাকে জিজ্ঞেস করবো যে উনি মধ্যে খেজুর দিয়েছে কি দেয় নাই। তো এটা বলার পরে তারপর তোমরা চলে যায়। তো সেই দেওয়াতেই নাকি মামুন সাহেব এবং ফারুক সাহেব যখন থাকবে তখন রাত্রেবেলা নাকি কোরআন তেলাওয়াতের আওয়াজ পাচ্ছিল, এবং ঠিক সেই আগের মতো সুন্দর গান আসতেছে এবং কোরআন তেলাওয়াতের আওয়াজ রাত্রে ঠিক 12:30 একটা এরকম সময়। তো মামুন ভাই বলতেছে, মানে মামুন সাহেব তখন ফারুক সাহেবকে বলতেছে যে এই ভয়েসটা কোত্থেকে আসতেছে। তো ফারুক সাহেব বলতেছে যে এই ভয়েসটা আমার বাসার পিছনেই, এখান থেকে মনে একটা হুজুর কোরআন পড়ে, তো হুজুরের সন্ধান কই পাইলেন? তো মামুন সাহেবকে আবার ওই ফারুক সাহেব প্রথম ঘটনা আবার বলে যে এই হুজুর আমি দেখছিলাম এরকম, আমাকে একবার ওই গান ছাড়তে মানা করলো, তারপর থেকে আমি গান বন্ধ করছি, এরপর থেকে এরকম কোরআন তেলাওয়াতের শব্দ পাচ্ছি। আর ওই ফারুক সাহেব বলে যে কৌতূহল বসে বলে যে দেখেন তারপর থেকে এই বুয়া আমার ক্যাসেটের ভিতরে ছেড়ে দিয়ে চলে গেছে, দেখেন আর না কেউ রুমে ঢুকতে পারে না, কি সব না কি বলে।
তো মামুন সাহেব বলছে ঠিক আছে ফারুক সাহেব, হয়েছে যেটা হয়েছে, ঘুমাই যায় আসেন। তো কালকে আমরা অফিস থেকে আসার পর একটু ছাদে যাব, চলেন। তো ওই মতি মিয়ার থেকে চাবি নিয়ে পরের দিন অফিস থেকে আসার পর ছাদে যায়। তো ছাদে যাওয়ার পর আশেপাশে দেখে কোনো বাড়ি ঘর নাই। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ওই হুজুর যাকে দেখছিল ফারুক সাহেব, হুজুর বলছে যে আমি বাড়ির পিছনে আমাদের বাসা। তখন ওই মামুন সাহেব নাকি ছাদের মধ্যে গিয়ে বাড়ির পিছনে অংশটা গিয়ে ফারুক সাহেবকে গিয়ে দেখায়, বলে যে ফারুক সাহেব দেখছেন, সে হুজুর না বলে এখানে ওর বাসা কই, আর এখানে তো আশেপাশে কোনো বাসাও দেখতেছি না, আমাদের কলোনিতে এমনিতে আমাদের একবার শেষে মাথায় বাসা, এখানে আশেপাশে কোনো বাসা নাই, আর পিছিয়ে তো সব ঝোপঝাড়, আপনি এখানে হুজুরে কোন জায়গায় বললো যে এখানেও থাকে। তো মামুন সাহেব বলতেছে যে ঠিক আছে ইফতারের পর আপনি কিনে কথা বলবো। তো ফারুক সাহেব চলেন ইফতার করি, ইফতারের সময় হয়ে গেছে। তো ইফতারের সেদিন করার পর মামুন সাহেব ফারুক সাহেবকে বলতেছে যে দেখেন, আপনার এখানে সম্ভবত এটা একটা জিন দেখছেন আপনি, এমন হইতে পারে যে সে তার এখানে রাত্রেবেলা কোরআন তেলাওয়াত করে, এবং আপনি যে বলতেছেন খেজুরের কথা, এই খেজুর আমি একবারই খাইছিলাম, এটা আমাকে মাদ্রাসার এক হুজুর একবার আমাকে খাওয়াইছিল, তখন উনি আমাকে বলছিল যে জিনের খেজুর খাইয়া নেই। তো তখন তো আমরা এরকম বিশ্বাস করি না, কিন্তু আপনার সব কথার সাথে ফারুক সাহেব মিলে যাচ্ছে এই কথাগুলো, এবং দেখছেন তো আপনি নিজের চোখে দেখলেন যে আশেপাশে কোনো বাসা বাড়ি ঘর নাই, কিন্তু আপনি অনেকে হুজুর দেখছে, আপনি আমরা রাত্রেবেলা কিন্তু কোরআন তেলাওয়াতে আওয়াজ পাচ্ছি। তো তখন মামুন সাহেব বলতেছে যে দেখেন একটু সাবধানে থাকে আমাদের ভালো, যেহেতু আমরা দুজন থাকবো, আর আমি কালকে একটু আপনি অফিসে যান, আমি কালকে একটু নারায়ণগঞ্জের থেকে আমার বেড টেড আছে যা নিয়ে আসবো, এই কাপড় মানে আমার বেডিং পত্র সব নিয়ে আসবো, তো আপনি যান, আপনি কালকে অফিস যান। তো উনি পরের দিন নাকি অফিস যায়, তবে ওনার মামুন সাহেব ওনার বেড পত্র সব নিয়ে আসে। তো একটা মানে দইয়ের পাতিলের পিছনে একটা আরবি লেখার নকশা এরকম একটা পাতিল নিয়ে আসে। তো পাতিল নিয়ে আসার পরে সেদিন বিকেলেই মানে ইফতারের পরই ওই মামুন সাহেব বলতেছে আর কি, যেটা রুমের উপরে লাগায় রাখে আমরা যে রুমে থাকি, তাহলে অ্যাটলিস্ট আমরা সেফ থাকবো। তখন ফারুক সাহেব হেসে হেসে বলতেছে যে আপনি কি এগুলো বিশ্বাস করেন ভাই, জিন আমাদের বাসায় আসবে কেন, আর জিন আমি দেখবো কেন, যেটা দেখছি ওইটা মানে মনের ভুল ছিল না কি ছিল, তো এরকম তো হওয়ার কথা না। তো মামুন সাহেব বলতেছে যে ফারুক সাহেবকে দেখেন কোরআনে কিন্তু জিনের কথা বলা আছে, এই জন্য হেলাফেলা করবেন না, যেটা করতেছি আপনি দেখি না কি হয়। তো সেদিন ওরা এরকম ওই পাতিলটা যখন ওদের উপর কান মানে উপরে এরকম একটা জায়গায় ঝুলায় রাখে, তো সেদিন রাত থেকে নাকি এরকম আর কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই। এবং ওদের এখন সমস্যা হচ্ছে যে বুয়া তো এখন কাজ করে না, তো ওনারা রুমের দরজা লাগায় সবসময় বের হয়ে যায়। এরকম হওয়ার পর রোজা প্রায় মাঝামাঝি বা শেষের দিকে এরকম সময়, তো ফারুক সাহেবের ওই ওয়াইফের ডেলিভারি হবে। তো তিনি অফিস থেকে ছুটি নিয়ে মানে ওই বাসা থেকে চলে যাবে আর কি, বলতেছে যে আমি ভাই ঈদের পর একবার আসবো, মামুন ভাইকে বলতেছে। তো মামুন সাহেব বলতেছে যে ঠিক আছে আপনি না থাকলে আমি কয়েকদিন নারায়ণগঞ্জ থেকে অফিস করবো আমার বাসা থেকে। এরকম চলে যায় ফারুক সাহেব, এরকম ওয়াইফের ডেলিভারি হয়, ছেলে হয় ওনার একটা। তো উনি আসার পথে মানে ঈদের ছুটি শেষে আসার পথে ভাবে যে আমি 3-4 কেজি মিষ্টি নিয়ে যাই, অফিসে যারা আছে ওদেরকে খাওয়াবো, আর বাসায় তো মামুন সাহেব আছে ওনার নিয়ে আমরা খাবো। তো এরকম উনিও আসে, যেদিন উনি আসবে বাসায় মিষ্টি নিয়ে সেদিন মামুন সাহেবও আসে। তো দিনে সকাল সকাল আসে, তো আসার পরেই তো ওই মিষ্টিটা রুমের মধ্যে রেখে মানে যে রুমে থাকে রুমে রেখে ওরা চলে যায়, মানে একটু বাইরে কোনো কাজে যায়। তো এসে দেখতেছে যে মিষ্টির মধ্যে পিঁপড়া ধরে গেছে। তো মামুন সাহেব বলতেছে যে ফারুক সাহেব মিষ্টিতে পিঁপড়া ধরে গেলে আপনাদের কালকে অফিস নিয়ে যাবেন, কি করবেন? তো ফারুক সাহেব বলছে ঠিক আছে ডাইনিং এ রাখতেছে এটা। তো ডাইনিং এ রেখে ওরা রুমের মধ্যে আসে, তো রাতে তো ঘুমায় যায়। সকালবেলা যেদিন অফিস খুলবে মিষ্টি নিয়ে যখন যাবে, মিষ্টি যখন প্যাকেট করতে যাবে, মানে এটা তো নিয়ে এখন অফিস যেতে হবে ফারুক সাহেবকে দেখতেছে অবাক করা এক কাণ্ড যে মিষ্টির প্যাকেটে একটাও মিষ্টি নাই, এবং মিষ্টিগুলো মনে হচ্ছিল কেউ খেয়ে রাখছে। তো এটা দেখার পর উনি সঙ্গে সঙ্গে মামুন সাহেবকে ডাকতেছে, বলছে যে মামুন ভাই তাড়াতাড়ি আসেন, দেখেন মিষ্টি গেল কই আমার, এগুলো কি বিড়াল টিড়াল আসে নাকি, খেয়ে ফেলো নাকি? তো মামুন সাহেব বলছে মিষ্টি তো বিড়াল খাওয়ার কথা না, আর এরকম ভাবে তো বিড়াল খাবে এরকম, আর আমাদের এখানে বিড়াল আসবে কি হবে, আমরা এতদিন থাকলাম কোনো বিড়াল আসে নাই। হঠাৎ ফারুক সাহেব বলতেছে যে মামুন সাহেব দেখেন এই কাগজের মধ্যে কি লেখা, মানে একটা কাগজ ছিল ছিঁড়া, ওই কাগজ একটা আরবি লেখা। তো ফারুক সাহেব তো বুঝে না, ফারুক সাহেব মামুন সাহেবরা বলতেছে যে এটা কি লেখা দেখেন তো। তো উনি দেখতেছে লেখা ছিল এরকম যে আপনার সন্তান দীর্ঘজীবী হোক, এটা নাকি আরবিতে লেখা, মানে বাংলাটা পড়ে শুনে আর কি মামুন সাহেব। এটা শোনার পরে ফারুক সাহেব বলে যে না এটা হইতেই পারে না, এখানে আপনি বুঝলাম না। তো মামুন সাহেব বলতেছে যে না ভাই আমি তো আগে বলছিলাম এই বাসায় হয়তো বা কোনো কিছু মানে কোনো জিনের মানে নজর আছে এই বাসায়, তো দেখলেন তো আপনার সাথে অনেক কত কাহিনী ঘটছে। তো ফারুক সাহেব তো কোনো মতেই বিশ্বাস করবে না, উনি বলছে না এটা কোনো বিড়াল খাইছে বা অন্য কিছু হয়েছে, এটা এখানে জিন আসার কথাই না। তো সেই মুহূর্তে মামুন সাহেব বলে ঠিক আছে আপনি আমরা অফিসে যাই, জোরের সময় আমাদের যে মসজিদের ইমাম আছে ওই অফিসে, ওইখানে ওনার সাথে কথা বলবো, ওনাকে লেখাটা দেখায় এটা আপনার কাছে রাখেন কাগজটা। তো ঠিক জোরের সময় এরকম দেখায়, দেখানোর পরে
ওই ম্যাম ঠিক সেম কথাই বলে যে ফারুক সাহেব এটা মানে হচ্ছে যে আপনার সন্তান দীর্ঘজীবী হোক। এটা শোনার পর ফারুক সাহেব তো মামুন সাহেবরে বলে যে ভাই ঘটনা তো কিছু বুঝতেছি না। তো ইমাম সাহেব বলে যে কি হয়েছে। তখন ফারুক সাহেব পুরোটা ঘটনা খুলে বলে যে আমরা এরকম বাসায় উঠি, আমি প্রথমে এরকম আমাকে এক হুজুর দেখছি বা এরকম এ টু জেড সব ঘটনা খুলে বলে। ঘটনা খুলে বলার পর ওই ইমাম সাহেব বলতেছে দেখেন ওই রাতে যে কোরআন তেলাওয়াত শুনেন সুগন্ধি আসে, এটা কিন্তু অনেক সময় দেখা যায় জিন, ভালো জিন যদি কখনো কোনো কোরআন তেলাওয়াত করে তখন এই গন্ধগুলো আসে এবং সুন্দর গন্ধ আসে এবং ওদের কোরআন তেলাওয়াত শোনা যায়। আর আপনি যে বলতেছেন আপনি খেজুর পাইছেন, তো আপনি তো নিজে বলতেছেন যে আগে নামাজ কালাম খুব একটা পড়তেন না, তো আপনি নামাজ কালাম এরকম শুরু করছেন ওই কোরআন তেলাওয়াত মানে শোনার পর থেকে, তো হয়তো পারে যে জিন আপনার প্রতি খুশি হয়েছে এই জন্য আপনাকে এটা খেজুর দিয়ে গেছে। তো মামুন সাহেব বলতেছে যে আমি তো মাদ্রাসা লাইনে পড়ছি ইমাম সাহেব, আমি তো জানি এগুলা। তো ফারুক সাহেবরে বলছিলাম, উনি বিশ্বাস করে না। তো যাকে আপনি বলছেন এখন উনি তো অ্যাটলিস্ট বিশ্বাস করুক। তো ইমাম সাহেব বলতেছে ফারুক সাহেবকে দেখেন যেটা এবার হয়েছে, আপনার তো এখানে থাকতেছেন, যদি সম্ভব হয় আপনার বাসাটা এই মুহূর্তে এখানে থাকেন না। আর কারণ আপনার যদি দুজন একা থাকেন তো আপনার সেফটির জন্য ভালো হোক বা খারাপ জিনিস হোক যেটাই হোক আপনারা দেখেন যে অন্য কোনো জায়গায় থাকার ব্যবস্থা করা যায় নাকি। আর এই তো এখন এটা বলার পরে ফারুক সাহেব এবং মামুন সাহেব নাকি দুজনেই বাসাটা নাকি একদিনের মধ্যে এরকম ছেড়ে দেয় এবং আমার যে চারতলা আন্টি উনি বলে যে তারপর ওনার ভাই ওনার কাছে এসে বেশ কয়েকদিন ছিল, মাসখানিক। তারপর ওনার ফ্যামিলি ওই যে যখন না ছোট বাচ্চারা 40 দিন পার হয় তখন ঢাকায় ওনারা ওই কলোনিতে থাকেই না, কলোনির পাশে এক জায়গায় বাসা ভাড়া করে থাকে এবং ওই মামুন সাহেব নাকি কলোনিতেই রয়ে গেছিল কোনো একটা বাসায়। তো এটাই ছিল ঘটনা। আমি যেহেতু ভর্তি কথায় ঘটনা শেয়ার করি, আমার সে আন্টি রেগুলার আমার ঘটনাগুলো শুনে, এই প্রোগ্রাম আমাদের শোটা শুনে, তো উনি বলেছিল এই ঘটনা শেয়ার করার জন্য। তো যদি ওনার নাম বলতে মানা করেছে তো ফারুক ওনার ভাইয়ের নাম, এটা জাস্ট আমি ভুলে গেলাম। এবং পুরান ঢাকার কোথায় কলোনি আমি এটা বলতে মানা করেছিল দেখে আমি শেয়ার করলাম না। আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগবে এবং অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি আজ যে ঘটনাটি বলবো এটা আপনার শ্রোতাদের সাথে শেয়ার করব। মানে আসসালামু আলাইকুম, আমি যে ঘটনাটা আপনার শ্রোতাদের সাথে শেয়ার করব সেটা আজ থেকে 2 বছর আগের ঘটনা। তো রাসেল ভাই, আমি তখন কুষ্টিয়ার এক প্রত্যন্ত গ্রামে আমার নানা বাড়িতে গিয়েছিলাম। আমি কোনোদিনও ভূত প্রেত বিশ্বাস করতাম না, কিন্তু সেই রাতের পর থেকে আমার ধারণা বদলে গেছে। আজ যা বলবো তার প্রতিটি বর্ণ, প্রতিটি কথা, প্রতিটি শব্দ সত্য। নানা বাড়িটা ছিল একদম বিলের ধারে, পুরনো আমলের চুন সুরকির বিশাল দালান মানে বিল্ডিং। সেদিন বাড়িতে মানুষের ভিড় ছিল না, শুধু আমি আর আমার ছোট খালা ছিলাম। মাঝরাতে হঠাৎ আমার প্রচণ্ড তৃষ্ণা পায়। খালা তখন পাশের গভীর ঘুমে আমার পাশে। আমি কাউকে বিরক্ত না করে একাই রান্নাঘরের দিকে যাই। মাঝপথে বারান্দা ছিল একদম অন্ধকার। টর্চের আলোটা যখন হাতে নিলাম তখন দেখলাম মেঝের উপর দিয়ে এক জোড়া ভেজা পায়ের ছাপ চলে গেছে একদম আমার মানে শোয়ার ঘরের দিকে, ওই ভেজা পায়ের দাগটা। কিন্তু আমার ঘরে আমি ছাড়া তো কেউ ছিল না। আমি যখন রান্নাঘর থেকে পানি খেয়ে আমার রুমের দিকে ফিরছি শোয়ার জন্য, হঠাৎ আমি অনুভব করলাম আমার পাশে কেউ একজন বরফ শীতল হাত রাখলো আমার কাঁধে। আমি ভয়ে একদম থমকে গেলাম। পিছনে গিয়ে দেখি কেউ নেই, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রাসেল ভাইয়া, আমার কানের খুব কাছে কেউ খুব জোরে শ্বাস ফেলছে, মানে খুব হাঁপাহাঁপি করছে। আমি দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। খাটের উপর বসতেই আমার মনে হলো খাটের তল থেকে কেউ খাটকে উপর দিকে ঠেলছে। প্রচণ্ড জোরে খাটটা নাচতে শুরু করলো। আমি চিৎকার দিতে চাইলাম, কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারিনি। মনে হচ্ছিল অদৃশ্য কেউ আমার গলা চেপে ধরেছে। ঠিক তখন আমি জানালার দিকে তাকালাম। তখন আমি জানালার কাচের ওপাশে একটা মুখ দেখতে পাচ্ছিলাম, সাদা ফ্যাকাশে, এর চামড়াটা একদম সাদা।
চোখ দুটো একদম লাল টকটকে আগুনের গোলার মতো। ওই মুখটা আমার দিকে তাকিয়ে বিকটভাবে হাসছিল আর নখ দিয়ে কাচের উপর আঁচড় কাটছিল রাসেল ভাইয়া। ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছিল। আমি এক সময় সেন্সলেস হয়ে যাই এসব দেখতে দেখতে। পরের দিন সকালে আমার জ্ঞান ফেরে। আমি দেখি ঘরের মেঝেতে আমি শুয়ে আছি। খালার চিৎকার শুনে সবাই আমার ঘরে এলো এবং তারা দেখলো আমার গলার চারপাশে কালচিটে দাগ পড়ে আছে, যেন কেউ আঙ্গুল দিয়ে টিপে ধরেছিল। আর সেই জানালার কাছে এমনভাবে আঁচড়ের দাগ ছিল যেন ওটা কোনো মানুষের নখের দ্বারা হতে পারে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো রাসেল ভাইয়া, পরে গ্রামের মুরব্বীর কাছ থেকে শুনলাম বহু বছর আগে ওই দিন বাড়ির লোকজন ওই ঘরেই দাঁড়িয়েছিল এবং তারা নাকি এই বিষয়ে হালকা পাতলা কিছু জানতো। আগের দিন ঠিক ওই দিনের বাড়ির একজন কাজের লোক ওই ঘরে মানে আগে যখন ছিল ওই আমি যে রুমে ছিলাম ওই রুমে নাকি কাজের লোক গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। তারপরে রাসেল ভাইয়া সেই সকালের ঘটনার পর আমি ভেবেছিলাম সব কিছু মনে হয় শেষ হয়ে গেছে, কিন্তু আসল আতঙ্কটা আমার জন্য অপেক্ষা করছিল সেই রাতেই। গ্রাম থেকে চলে আসার জন্য যখন আমি ব্যাগ গোছাচ্ছি তখন আলমারির নিচে একটা পুরনো ডায়েরি খুঁজে পেলাম। ডায়েরিটা ছিল ওই বাড়ির আগের কোনো এক ভাড়াটিয়ার। ডায়েরির শেষ পাতায় কাপা কাপা হাতে লেখা ছিল, ও আমাকে ছাড়ছে না, ও ছায়া হয়ে আমার সাথে ঘরে। যখনই আমি আয়নার সামনে দাঁড়াই আমার পিছনে ওকে দেখতে পাই। আমি ডায়েরিটা রেখে তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে মুখ ধুতে গেলাম তখন আমি, এবং বেসিনের উপরে আয়নায় যখন তাকালাম আমার কলিজা শুকে যায়। আয়নায় আমার নিজের চেহারাটা একদম ঠিক আছে, কিন্তু আমার পিছনে একটা কুজো হয়ে লোক দাঁড়িয়ে অবয়ব দেখা যাচ্ছে। ওটা কোনো মানুষের ছায়া ছিল না, ওটা ছিল লম্বা চুলের এক বিভৎস শরীর যার কোনো পা নেই। আমি ঝট করে পিছনে তাকালাম, কিন্তু আমি কাউকে দেখতে পারিনি। আবার যখন আমি আয়নায় তাকালাম রাসেল ভাইয়া, সেই অবয়বটা আবার আমার কাঁধের উপর মাথা রেখেছে। ওর পচা মাংসের একটা তীব্র গন্ধ আমার নাকে এলো। মনে হচ্ছিল আমার ঘাড়ের উপর ও ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। আমি এক মুহূর্ত দাঁড়াইনি, ওই অবস্থাতেই ব্যাগ ফেলে গ্রাম থেকে দৌড় দিয়ে মেইন রোডে চলে আসি। কিন্তু ভাইয়া, রহস্যটা এখানেই শেষ হয়নি। আমি ঢাকা চলে আসি ঠিকই, কিন্তু আজ 2 বছর পার হওয়ার পরেও মাঝরাতে মনে হয় খাটের নিচে কেউ একজন নড়াচড়া করছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, আমি ঘরের লাইট যখন বন্ধ করে ঘুমাই তখন অন্ধকারের ভিতরে 2টা লাল বিন্দুর মতো আলো দেখতে পাই, আর সেই পচা মাংসের গন্ধ ওটা আজও আমার পিছু ছাড়েনি ভাইয়া। আমি জানি না ভাইয়া ওটা আমার সাথে ঢাকা পর্যন্ত চলে এসেছে কিনা, কিন্তু আমার মনে হয় ও এখনো আমার ঘরের কোণে কোথাও ঘাপটি মেরে বসে আছে সঠিক সময়ের অপেক্ষায়। আমি যখনই এই গন্ধটা পাই তখনই বুঝি আমার আশেপাশে কি ওই লোকটা আছে, ওই অবয়বটা, ভয়ঙ্কর অবয়বটা আছে। তো আমি যখন ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে ফেরার জন্য যখন স্টেশনে পৌঁছাইছিলাম তখন রাত 11টা বাজে। কুষ্টিয়া থেকে ঢাকাগামী ট্রেনের ওই কামরাটা ছিল প্রায় ফাঁকা। আমার সাথে মাত্র 3জন যাত্রী ছিল, যারা কয়েকটা সিট পরেই ঘুমাচ্ছিল। আমি জানালার পাশে বসে বাইরের অন্ধকার দিকে তাকিয়েছিলাম রাসেল ভাই। হঠাৎ ট্রেনের কামরার লাইটগুলো একবার জ্বলে আবার নেভে, জ্বলে আবার নেভে। পুরো বগিটা যখন ঘুটঘুটে অন্ধকার, তখন আমার সিটের ঠিক উল্টো ওই দিকের সিট থেকে কেউ একজন খসখসে গলায় বলল, বড্ড তারা তোমার, তাই না? আমি চমকে টর্চ জ্বালালাম ফোনের। দেখলাম সামনের সিটে একজন বৃদ্ধ মানুষ বসে আছে, গায়ে একটা পুরনো চাদর জড়ানো, চাদর দিয়ে তার পুরোটা মুখ ঢাকা। আমি ভয়ে ভয়ে বললাম, জি চাচা, একটু কাজ আছে। লোকটা ওনার উত্তর দিল, না,
একটা অদ্ভুত হাসি দিল, যেটা একদম মানুষের হাসির মতো শোনালো না। ট্রেনে যখন যমুনা সেতু পার হচ্ছিলাম আমি, তখন আমার কেন জানি মনে হচ্ছিল আমার পায়ের কাছে রাখা ট্রাভেলার ব্যাগটা নড়ছে। মনে হচ্ছে ব্যাগের ভিতর জীবন্ত কিছু একটা আছে, যেটা বের হওয়ার জন্য ছটফট করছে। আমি কাঁপতে কাঁপতে চেইনটা খুললাম। ভিতরে তাকিয়ে দেখে আমার কলিজা যেন বন্ধ হয়ে গেল। ব্যাগের ভিতর আমার কোনো জামা কাপড় নেই, সেখানে ছিল কুষ্টিয়া বাড়ির আলমারির নিচে পাওয়া ডায়েরিটা, আর তার উপর রাখা এক গুচ্ছ কুচকুচে কালো লম্বা চুল। অথচ আমি ব্যাগ গুছিয়েছিলাম নিজের হাতে রাসেল ভাইয়া, সেখানে চুল আসার কোনো প্রশ্নই নাই। আমি যখন মাথা তুলে সামনে তাকালাম, আমি দেখলাম সেই চাদর জড়ানো লোকটা এবার সিট থেকে উঠে আমার একদম সামনে এসে দাঁড়িয়েছে। তার চাদরটা মেঝেতে পড়ে গেল। আমি দেখলাম ওর শরীরের মাংস নেই রাসেল ভাইয়া, শুধু হাড়ের উপর লেগে থাকা শুকিয়ে যাওয়া চামড়া। এবং সে আমার দিকে হাত বাড়িয়ে, লম্বা হাত, নখওয়ালা হাতটা বাড়িয়ে দিয়ে বলে, ডায়েরিটা কি খুব দরকার ছিল? আমি আর সহ্য করতে পারলাম না। চিৎকার দিয়ে ট্রেনের দরজার দিকে দৌড় দিলাম। ট্রেন তখন ফুল স্পিডে চলছে, কিন্তু দরজার কাছে গিয়ে দেখি সেখানে কেউ দাঁড়িয়ে নেই। অথচ বাইরে থেকে দরজার হ্যান্ডেলটা কেউ ধরে আছে, যেন আমি খুলতে না পারি। কিছুক্ষণ পর ট্রেনের সব লাইট ফিরে এলো। আমি পিছনে তাকিয়ে দেখি সেই বৃদ্ধ লোকটা আর নেই। আমার ব্যাগটা ঠিকঠাক আছে, জামা কাপড়ের ভিতরে গোছানো, কিন্তু আমার শার্টের কালারে আমি একটা ভেজা মাটির হাতছাপ দেখতে পেলাম। সেই মাটি থেকে ঠিক সেই পচা গন্ধ আসছিল যা আমি কুষ্টিয়ার বাড়িতে পেয়েছিলাম, এবং আমার বাড়িতেও ঢাকা গিয়েও পেয়েছিলাম। তো ঢাকা যাওয়ার সময় এই ঘটনাটি আমি মিস করেছিলাম দেখে বললাম। আসল ভাইয়া, বর্তমানে বিশ্বাস করবেন কিনা জানি না, আজও আমি যখন ঢাকায় একা থাকি, আমার মনে হয় সেই ট্রেনের বৃদ্ধ লোকটা, সেই ছায়াটা আমার ছাদের কোণ থেকে ঝুলছে বা ঝুলে আছে। গত রাতে আমি যখন আমার ল্যাপটপে কাজ করছিলাম, হঠাৎ স্ক্রিনে রিফ্লেকশনে দেখলাম আমার পিছনে কেউ একজন সেই ডায়েরিটা হাতে নিয়ে বসে আছে। আমি তাকিয়ে দেখি কেউ নেই, কিন্তু ডায়েরিটা ঠিক আমার খাটের উপর খোলা অবস্থায় পড়েছিল, যেখানে লেখা ছিল, আমি তোমার সাথেই আছি। ভাইয়া, আমি জানি না আমার সাথে কি হচ্ছে। আমি কি কোনোভাবে ওই বাড়ির অভিশাপটা নিয়ে এসেছি? আজ রাতেও আমি একা হলে এই ঘরে বসে আপনার সাথে কথা বলছি, আমার মনে হচ্ছে কেউ পর্দার আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আমাকে দেখছে আর বলছে, তুই শুধু বের হয় স্টুডিও থেকে, তোর খবর করে ছাড়বো। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনাটি। যদি রাসেল ভাই আমি জাস্ট এইটুকুই বললাম, জানি না পরবর্তীতে আমার সাথে কি হবে। ভাইয়া, যদি কোনো কিছু হয় তাহলে অবশ্যই আমার এই ঘটনা 100% শেয়ার করতেই হবে ভাইয়া। আমি আমার জীবনের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা বললাম। তো ধন্যবাদ যে ব্যক্তিটি এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন। এটা একটা কালেক্টেড ঘটনা, যদি ভালো লাগে অবশ্যই শুনবেন, শেয়ার করবেন। কালেক্টেড ঘটনা কতটুকু সত্যি আমি যাচাই করিনি, জাস্ট পেয়েছি এবং পড়েছি, এতটুকুই। বিশ্বাস করা এবং না করাটা সম্পূর্ণ আপনার উপর। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো একটা ঘটনায়। চলে যাব আমরা এখন নতুন কোনো এপিসোড না, নতুন একটি অতিথির কাছে। আসসালামু আলাইকুম লিসনার্স, সামির বলছিলাম। আজকের দিনে এটা আমার আরেকটা ঘটনা। তো কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল 2010 সালে চিটাগাংয়ের হিলভিউ এরিয়াতে। তো ঘটনাটা আমাকে যিনি শেয়ার করেছেন তিনি ওনার পরিচয় দিতে মানা করেছেন, এবং যার ঘটনা তার নামটা আমি একটা ছদ্মনাম দিয়ে ব্যবহার করছি। তো এটা একটা মেয়ের ঘটনা, সেই মেয়েটার ছদ্মনাম দিচ্ছি সুমি। তো সুমি, সে 2010 সালের দিকে ওর বয়স ছিল তখন 23 কি 24 বছর। সে দেখতে শুনতে নাকি খুব সুন্দর ছিল। ওর ফ্যামিলি মেম্বার বলতে ছিল ওর বাবা মা, ওর বড় ভাই আর সুমি। তো বড় ভাই সে 2010 সালে তখন সে দেশের বাইরে থাকতো। আর সুমিদের এই 3জন ফ্যামিলি মেম্বার পাশাপাশি একটা ছোট একটা বিড়াল ছিল, সেই বিড়ালটা নাকি পালতো সে, এবং তার একটা শখই ছিল নাকি বিড়াল পালবে সে। তো সুমিদের বাসায় একটা ছোটা বুয়া কাজ করতো। তো একদিন সেই বুয়া এসে বলতেছে সুমির মাকে যে, খালাম্মা,
আপাতত দেখতে খুব সুন্দর, তো এরকম একটা পাত্র আছে আমার কাছে, এর বিয়ে শাদী দিবেন নাকি? তো সুমিরা বলতেছে কোন পাত্র? তো বলতেছে যে আমাদের এই যে আমি যে কাজ করি একটা বাসায় 2 বিল্ডিং পরেই দোতলা যে বাসাটা দেখতেছেন ওই বাসার মালিকের ছেলে। তো এরকম আপনার মেয়েকে মনে হয় দেখছে, রাস্তাঘাটে কোথাও দেখছে, তো কোনোভাবে ওরা খোঁজ নিছে যে এই বাসায় থাকে, তো এরকম ওই ছেলের মার পছন্দ হয়েছে, তো ওই ছেলের মা আপনার ফোন নাম্বার চাচ্ছিল, তা আমি কি দিব নাকি? তো এই কথাটা আবার যখন বলতেছে সুমির বাবা এটা আবার শুনে ফেলে, মানে সুমির বাবা রিটায়ার্ড পার্সন, উনি সারাদিন বাসায় থাকে, তুমি ওই রান্নাঘরে কথা হচ্ছিল, তুমি সুমির বাবা শুনে ফেলে। তো সুমির বাবা ওই খালাকে মানে বাবাকে বলতেছে যে ছেলের মা ছেলে কি করতেছে আপনি জানেন কিছু? তো ওই বুয়া বলতেছে যে না আমি তো ভাইজান জানি না কিছু, তো এটা আপনারা যদি পারেন সরাসরি কথা বলতে পারেন। তো সেদিন খালা ওইরকম উনি চলে যায়। তো এখন সুমির বাবাকে বলতেছে যে দেখো, যেহেতু আমরা তো এখানে ভাড়া থাকি, ওই ছেলে পক্ষ থেকে স্থানীয়, তো আমার মনে হয় যে বাড়িয়ার সাথে যেহেতু তোমার ভালো খাতির, বাড়িয়া ভাইকে জিজ্ঞেস করো যে আসলে ছেলের ফ্যামিলি কেমন কি। তো বাড়িওয়ালা বাসা খোঁজ লাগায় ওই সুমির বাবা, দেখে যে বাড়িওয়ালা নাই, উনি একটা কোনো কাজে হয়তো দেশের বাইরে গেছে, মাসখানেকের জন্য আসতে লেট হবে। তো সুমির বাবা বলতেছে যে ঠিক আছে বাদ দাও, যার প্রয়োজন সে নিজেই ফোন দিবে, মানে সুমির মাকে বলে। তো 2-1 দিন পরে নাকি সুমির মার কাছে একটা ফোন আসে এবং ওই ছেলের মা ফোন দিয়ে বলতেছে যে আসলে আপনি আমাকে চিনেন, এরকম মানে পরিচয় দিয়ে বলে যে আমি আসলে আপনাদের যে আমাদের বাসায় যে ছোট বড় যে কাজ করে ওর কাছ থেকে নাম্বারটা পাইছি আপনার, তো আপা কেমন আছেন, তো একদিন চা খেতে আসবে, একটু যদি আপনি সময় করে সময় দেন, মানে সময় থাকলে দেন আমাদেরকে। তো এরকম দুই পক্ষের কথাবার্তা হয় এবং দুই পক্ষ তাদের বাসায় আসা যাওয়া করে এই কয়েকদিনের মধ্যেই। তো মানে কাজ তো একটা বিয়ে শাদী হবে। তো ছেলেপক্ষকে দেখে নাকি সুমির বাবা একদিন সুমির মাকে বলতেছে দেখো আমরা তো গেছিলাম ওদের বাসায় ভালো কথা, কিন্তু ছেলের ফ্যামিলি কিন্তু অত্যন্ত ধার্মিক, তা আমরা যেরকম মডার্ন ফ্যামিলি এরকম ধার্মিক ফ্যামিলি কি তোমার মেয়ে থাকতে পারবে নাকি আগে জিজ্ঞেস করো। মানে আমাকে বলা হয় যেটা যে ভাই আমাকে ঘটনাটা বলে যে ওই ফ্যামিলিটা কি এর ফ্যামিলিটা নাকি এরকম ছিল যে ছেলের মানে ফ্যামিলি মেম্বার পুরুষ যারা ছিল এরা প্রত্যেকে নাকি মানে পাঞ্জাবি পরা ঘরের মধ্যে এবং টুপি পরা থাকে, এবং মহিলা যারা ছিল তারা নাকি বোরখা তো পরাই এবং চোখ ছাড়া কিছুই দেখা যায় না, এমনকি হাতটা পর্যন্ত ঢাকা। এতটাই ধার্মিক ছিল যে মানে ওই একবার নাকি ওদের বাসায় নাকি সেই মুহূর্তে চা খেতে আসছে, মানে বাসায় আসছিল চা খাবে, সুমির মা নাকি চা দিছিল যে মহিলাদের নাকি বোরখা খোলা লাগবে, দেখে চাও খায় নাই, একটা পানিও খায় নাই, এরকম এতটা ধার্মিক যে মুখ যদি কেউ আবার দেখে ফেলে। তো যাই হোক, তো সুমিরকে বলে ওর মা যে দেখ আমরা ছেলে দেখছি, ছেলে তো দেখতে সুন্দর, তো ছেলের ছবিও দেখায়। তো সুমি বলে যে সবই ঠিক আছে, যে এত ধার্মিক মা তাহলে এটা কি যা বিয়েটা কি আগানো ঠিক হবে? তো সুমির বাবা বলতেছে যে ঠিক আছে আল্লাহ নামে না আগায় দেখি না কি হয়। তো এরকম দিনক্ষণ ঠিক করে, তো ছেলে পক্ষ মেয়েদের বাসায় আসবে, দিনমোহন নিয়ে কথাবার্তা বলবে কয়েকদিনের মাঝেই। তো ফ্যামিলি মেম্বার অন্য যারা আছে সবাই আসে। তো এরকম নাকি রাতে খাওয়া দাওয়ার পরে ওদের বিয়ে দিন কেন ঠিক হয় এবং দিনমোহন নিয়ে কথা আসে। তো সুমির বাবাকে মানে ছেলে পক্ষ বলতেছে যে দেখেন দিনমোহনটা আসলে এরকম হবে যে আমার ছেলে যা ইনকাম করে তার উপর ভিত্তি করেই হবে, তো এটা 2 থেকে 3 লাখ টাকার মধ্যে রাখেন। তো সুমির এক চাচা নাকি বলে যে না 15 লাখ টাকার নিচে আমার ভাতিজিকে আমি বিয়ে দিবই না আমরা, কারণ ও দেখতে সুন্দর সুন্দর, মানে বাজারে একটা পণ্যের মতো করে মানে তুলে এরকম মানে ওরা মানে দামাদামি করছিলাম একটা অবস্থা। তো এক কথা দুই কথা নাকি দুই পক্ষের মধ্যে খুব ঝগড়াঝাটি হয়, মানে এমনও হয় যে মানে ওই সুমির চাচা নাকি বলে ওঠে যে মানে ছেলে পক্ষকে যে আপনার কি ছোট লোক নাকি, যে ওই 2 লাখ 3 লাখ টাকা নিয়ে এরকম বিয়ে করতে আসছেন, আপনাদের নিজের বাড়ি আছে, তো আপনাদের অ্যাটলিস্ট উচিত ছিল যে 15-20 লাখ টাকা এরকম দিনমোহর দেওয়া। এরকম যখন কথা কাটাকাটি হয়, তো ওরা ঠিক করে যে ঠিক আছে কথাটা এখানে আমরা না বাড়াই, আমরা যেহেতু বাসা কাছাকাছি আছে 2 দিন পরে আমরা এসে আবার আলাপ করব। 2 দিন পর আবার আসে, আবার সেই দিনমোহর নিয়ে কথাবার্তা, কিন্তু এবার ওদের বিয়েটাই ভেঙে যায় এবং ভেঙে যায় দুই পক্ষ মানে খুব ঝগড়াঝাটির মধ্যে ভেঙে যায়। তো ছেলের পক্ষ যখন চলে যায় তখন ঘন্টাখানিক পর সুমির মার কাছে ওই ছেলের মা ফোন দিয়ে খুব মানে উল্টাপাল্টা মানে গালাগালি বা কথাবার্তা খুব কাটাকাটি হয়, এবং একটা সময় সুমির মাকে বলে যে তোর মেয়েকে কই বিয়ে দেশ আমি দেখে নিব, তো এরকম পর্যন্ত কথাবার্তা বলে ফেলে। তো এটা বলার পর সুমির মার খুব খারাপ লাগে, উনি ফোনটা রেখে দেয় এবং সুমির বাবাকে বলে দেখো আমরা হয়তো আজকে এখানে ভাড়া থাকি দেখে আমাদেরকে এই কথা বলতেছে। তো সুমির বাবা বলতেছে ঠিক আছে যেটা হচ্ছে বাদ দাও, এত কথা কানে দিবা না, বিয়ে ভাঙছে, আল্লাহ দিলে হয়তো সামনে ভালো কিছু লিখে রাখছে আল্লাহ। তো সুমিরও মন খারাপ, তো সুমির বাবা ওই মেয়েকে বলতেছে আর কি সে রাতে যে তুই এক কাজ কর, তুই কাল সকালে তোর যেহেতু এখন ক্লাসও নাই বন্ধ, তুই এক কাজ করবি তোর খালার বাসায় তুই চলে যাবি, এখানে গিয়ে থাকবি কয়েকদিন।
ওখানে গেলে তোর মন ভালো থাকবে, এত টেনশনে কিছু নেই, বিয়ে একটা ভাঙছে এরকম 10টা হবে। তো সুমি নাকি পরের দিনও খালা বাসা পরের দিন চলে যায়। তো বুয়া এর মধ্যেই কাজ করতে আসে ওদের বাসায়। তো কোনো কাজ প্রসঙ্গে মানে কোনো কথা প্রসঙ্গে বুয়া ওই সুমির মাকে বলতেছে যে খালাম্মা, সুমি আপার রুমে তো জানলার মধ্যে ময়লা জমে গেছে, তো আমি কি এগুলো পরিষ্কার করে দিব? কারণ সুমি আপা নাই, যদি ঘরটা পরিষ্কার করতে পারতাম তাহলে তো ভালো হয় মনে হয়। আর ফ্যান ওর মধ্যে দেখতেছি ওল পরে আছে, এগুলো যদি পরিষ্কার করে দিই তাহলে ভালোই তো। তো সুমির মা নাকি বলতেছে যে ঠিক আছে, তুমি যখন ফ্যান পরিষ্কার করবে বা রুম পরিষ্কার করবে, ঘর বিছনা থেকে চাদরটা সরাই ফেলো। তখন নাকি ওই খালা কাজ করতে করতে হঠাৎ করে সুমির মানে সে বলতেছে যে খালা, চাদরের মধ্যে পানি পড়ে গেছে, এখন কি করব? তো বলতেছে তুমি এক কাজ করো, ওই পানিটা ওই যেতে পড়ছে ছাদে গিয়ে তোষকটা শুকাতে দিয়ে আসো, যাও। তো এরকম শুকাতে দেওয়ার পর আবার পরে ওই খালাই বিকালের দিকে চাদর মানে উনি কাজের মাঝখান দিয়ে এসে আবার পরে এই তোষকটা বাসায় দিয়ে যায়, সুমিতে বাসায় দিয়ে যায়। তো ঠিক একদিন পরে সুমি আসে। তো সুমি আসার পরে যখন ও রুমে যাবে, তো ও রুমে যাওয়ার পর ওর যে বিড়ালটা ছিল সে নাকি আসার পরে বিড়ালটাকে নিয়ে রুমে যাবে, মানে সন্ধ্যার পর সুমি আসে। তো সুমি দেখতেছে যে বিড়ালটাকে যতই ডাকে সে সুমির রুমের মধ্যে ঢুকে না, মানে রুমের আশপাশ দিয়ে ঘুরতেছে, বাট মানে সুমির রুমের মধ্যে ঢুকে না, সুমিকে মানে ডাকতেছে, বিড়ালটা মেয়া মেয়া করে এরকম ডাকতেছে। কিন্তু এটা মানে সুমি ততটা খেয়াল করে না। কিন্তু যখন সে রাতে ঘুমাতে যাবে 10:30 11টার দিকে, তখন মানে বিড়ালটাকে রুমের মধ্যে মানে অনেক জোর করে নিয়ে আসে এবং আনার পরে দরজা আটকায় দেয়। সুমি রুমে দরজা আটকায় দেয়। সুমি খেয়াল করতেছে যে ওর বিড়ালটা নাকি মানে রুমের মধ্যে আসার পর থেকে ছটফট করতেছে, মানে এখান থেকে ওখানে যাবে। রুমের সাথে একটা বারান্দা ছিল, মানে বারান্দা যাবে আবার আসতেছে, মানে দৌড়াদৌড়ি করতেছে, ছুটাছুটি করতেছে। তো সুমি মাঝে মাঝে বিড়ালটাকে খাটে নিয়ে আসতো, মানে বিড়ালটাকে নাকি খাটে আনার পরেই মানে বিড়ালটা মানে লাফ দিয়ে নিচে নেমে যাচ্ছে একটু পর পর। তো সুমি মনে করছে যে হয়তো সুমি কয়েকদিন ছিল কি। তো সুমির মা দেখতেছে যে একটা পিছনে ঠিক কোমরের পিছনে চুল যেখানে শেষ, যেখানে যে অংশটা শুরু হয়, এখানে নাকি মানে নীল আকারে অনেকটা লামের মতো, আরবিতে লাম যেরকম লাগে লেখা ওইরকম একটা স্পট উনি দেখতেছে। এটা দেখার পর উনি বলতেছে তোর কি এখানে ধরলে, মানে ওই জায়গাটা ধরে সুমির মা বলতেছে তোর কি এখানে জ্বলে? বলছে হ্যাঁ মা, এখানে খুব জ্বলতেছে, বা আমার কি হয়েছে বুঝলাম না, আমার হঠাৎ করে জ্বর আসলে আমি শুতে যাবো, তো মা একটু তাড়াতাড়ি বেশি করে পানি দাও, আমার ভালো লাগতেছে না। তো সেই রাতেই হঠাৎ করে যখন এরকম অসুস্থ হয়ে যায়, তখন সুমির বাবা ওই বাড়িওয়ালার ছেলেকে বলতেছে যে বাবা, আমার মেয়ে তো অসুস্থ গেছে, তোমার গাড়িটা যদি দিতে তাহলে তোমাদের ড্রাইভার সহ তাহলে আমি একটু হসপিটাল নিয়ে যেতাম, এত রাতে তো এখান থেকে যাওয়া অসম্ভব। তো বাড়িওয়ালার ছেলে বলে যে না আঙ্কেল, নিয়ে যান, সমস্যা নেই। তো ডাক্তার কাছে যায়, ডাক্তার কাছে যাওয়ার পর একটু জ্বর টর কমে এবং ডাক্তার বলতেছে যে আপনি যেহেতু ঘাড়ে এরকম ব্যথা বলতেছেন, আপনি এখানে একটা টেস্ট দিচ্ছি, আপনি টেস্ট করান, তো দেখি আপনার কি সমস্যা জানা যাবে। পরের দিন সুমি এরকম ওর জ্বর একটু কম, কিন্তু ওর যে পুরো মেরুদণ্ড নাকি ঘাড়ের থেকে পুরো কোমর পর্যন্ত মেরুদণ্ডে ব্যথা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সে যখনই খাটে শুইতে যায় তখনই ওর ব্যথাটা থাকে, কিন্তু যখন হাঁটা চলা করে তখন নাকি ওর ব্যথা এরকম থাকে না। তো এটা যখন হচ্ছিল তখন এটা তো মানে একটা মানে ওর মা কি বলতেছে, এটা কেমন ব্যথা আমি বুঝলাম না, খাটে শুইতে গেলে আমার শুধু ব্যথা করে পিছন সাইডটা, কিন্তু যখন আমি সোজা হয়ে হাঁটতেছি কোনো সমস্যা নাই। এটা পরের দিনের ঘটনা আর কি। তো এটা হওয়ার পরে সুমির বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে, আমরা ওই টেস্টের রিপোর্ট আসুক, দেখি কি। এরকম টেস্টের রিপোর্ট আসে, ডাক্তার বলছে কোনো সমস্যা নেই, সম্পূর্ণ সুস্থ, হয়তো ঘুমের মধ্যে কোনো সমস্যা হয়েছে, মানে কাত হয়ে শুয়েছে বা ঘুমের মধ্যে কোনো সমস্যা ছিল দেখে এরকম পিঠের এই ব্যথাটা, আর ওইখান থেকে ভয় পেয়ে হয়তো জ্বর আসছে, দেখবেন জ্বরও ঠিক হয়ে গেছে, জ্বর নাই। ঠিকই জ্বর ঠিক হয়ে যায়, কিন্তু সুমির মা খেয়াল করে যে ঘাড়ের দিকে যে নীল করে লেখা ছিল লামের মতো, ওই লেখাটা কিন্তু হালকা হালকা এখনো আছে। এবং সুমির একটাই কথা যে মা, আমি শুইতে গেলে আমার এরকম পিঠে ব্যথা করে, এবং কিন্তু আমি হাঁটাচলা করলে কিন্তু আমার খুব একটা ব্যথা নাই। তো এটা যখন রেগুলার হচ্ছিল, মানে এরকম 5-6 দিন যখন চলতেছে, তখন সুমির বাবা আরো 2-1টা ডাক্তার দেখায় এবং ওখানে ওরা টেস্ট করে এবং ভালো ভালো জায়গায় নাকি ডাক্তার দেখায়। ঠিক সেম কথা ডাক্তারের যে ওর কোনো সমস্যা নাই, এটা মানসিক সমস্যা কিনা জানি না, কিন্তু ওর পিঠের ব্যথা বলতে কিছুই নাই। আর সুমির মা দেখা যায়, দেখে নীল একটা দাগ দেখা যায় এরকম, এটা কি? তো ডাক্তার বলতেছে হয়তো এরকম হইতে পারে, হয়তো হালকা ব্যথা ট্যাথা পাইছে, এটা ঠিক হয়ে যাবে, আপনি ডাক্তারের মতো ওষুধ দেয়। তো এরকম যখন হচ্ছে সুমির মা দেখতেছে ওনার মেয়েও নাকি একটু মানে আগে যেরকম স্বাস্থ্য ছিল এরকম শুকায় যাচ্ছিল। তো একদিন সুমি এরকম ওর খাটে হেলান দিয়ে বসে আছে, ওর ব্যথা আগে থেকে এখন খানিক হালকা একটু নাকি কম। তো সুমি ওর মাকে রাত্রেবেলা বলতেছে যে এই 11টা 11:30 দিকে যে মা, আমাকে একটু চিনি শরবত বানায় দাও, আমার খুব মাথা ব্যথা করতেছে। তো সুমির মা এরকম চিনি শরবত নাকি দেয়। তো
তো সুমি বলতেছে যে মিষ্টি কম হয়েছে, তুমি আর একটু চিনি কোটাটা নিয়ে আমাকে দিয়ে যাও, আমি আমার মধ্যে চিনি দিয়ে নিব। তো সুমির মা বলতেছে যে দেখ আমি তোকে 3 চামচ চিনি দিচ্ছি, তারপর যদি একটু 1 গ্লাস পানি তারও চিনি লাগে তাহলে কেমনে হবে, তো কেন তুই আমাকে চিনি কোটা দিয়ে যাও। তো উনি চিনি কোটা দিয়ে তো ওনার ছেলের সাথে ওই যে ফোনে দেশে বাইরে কথা বলতে চলে গেছে। পরের দিন সুমির মা এসে দেখতেছে যে চিনির কোটায় প্রায় নাকি ওনার কাছে এখানে আধা কেজির মতো চিনি ছিল একটা ছোট কোটায়, দেখতেছে যে চিনি প্রায় শেষ বললেই চলে নাই। তুমি সুমিকে বলতেছে যে তুই কি চিনি সব খাইছিস, যে মা চিনি যখন, তার সুমি বলতেছে যে মা আমি চিনি যখন সব খাইলাম, চিনি শরবতটা খাওয়ার পরে আমি যখন শুইলাম তখন দেখলাম যে আমার ব্যথাটা কিন্তু এরকম নাই, মানে সম্পূর্ণ নাই। তো মেয়ে সুমির মা হাসতেছে, কিন্তু চিনি উল্টা পাল্টা এরকম খাইস না, তুই দেখে অসুস্থ হয়ে যাবি, এগুলো তোর মনের ব্যথা, এসব কোনো ব্যথা না, ওই বিয়ে ভাঙছে তো, ওই দুষ্টামি বলতেছে যে তোর বিয়ে ভাঙছে তো এর জন্য এরকম ব্যথা ব্যথা, তুই এগুলো বলে আমাদেরকে মানে চাচ্ছিস যে আমাদের তোকে আগে বিয়ে দিয়ে দিই আর কি। তো তারপর সুমির নাকি এই যে ব্যথাটা ও মানে ও সুমিও দেখতেছে বা সুমির মাও দেখতেছে, যখনই সে শরবতটা খায় রাত্রেবেলা, আমার প্রায় সময় একটা অভ্যাস হয়ে গেছিল যে চিনি শরবত খাইতে হবে, তো চিনি শরবত যখন সে খাইতো তখন নাকি তার ব্যথাটা এরকম থাকতো না, শুইতো একবার সম্পূর্ণ ঠিক। তো এটা এরকম কয়েছে আর বললেন না ভাই, পুরোটা করো না বলে এরকম বউ একটা প্রবোধন আনছিল, তো আপনার ভাবছেন আপনার সাথে একটু কথাবার্তা বলে আগাবো, কিন্তু আপনি তো ছিলেন না, আর আপনার ছেলের সাথে এরকম কথাবার্তা বলি নাই, তো আপনিও তো দেশের বাইরে ছিলেন, তো কথা হচ্ছে যেরকম বাড়িতে ওই যে 2 বিল্ডিং পরে যেতলা বাসাটা আছে, তো ওই বাসার ওই মালিকের ছেলের সাথে বিয়ের প্রপোজাল আসছিল। তো বাড়ির লাইটটা ওকে বলতেছে যে মালিকের ছেলে মানতে আপনি কি জামশেদ সাহেবের কথা বলতেছেন, ওই যে মানে ওই বাড়ির মানে ওই ছেলের বাবার নাম নাকি ছিল জামশেদ, তো বাড়ি বলতেছেন জামশেদ সাহেবের কথা বলতেছেন, তোরা তো লোক ভালো না, আপনি বিয়ে দিতে গেছেন কেন, তো আমি জানলে তো এটা আপনাকে আরো আগে বলতাম। শুনে বলতেছে কেন কি হয়েছে, আরে ভাই মানে বাড়িরা বলতেছে আরে ভাই বলবেন না, আমার এক দুঃসম্পর্কের চাস্তো ভাই আছে, আজ থেকে 5 বছর আগে এরকম ওদের এক ফ্যামিলি মেম্বার সাথে বিয়ে ঠিক হয়েছিল, আর ওরা কিন্তু যৌথ ফ্যামিলি থাকে ওই বাসায়, তো ওই কোনো একটা মেয়ের সাথে আমার চাস্তো ভাইয়ের একবার বিয়ে ঠিক হয়েছিল, বিয়েটা কোনো কারণে ভাঙছে, ওরা কিন্তু আমার ভাইয়ের মানে আমার ভাইকে উদ্দেশ্য করে তাবিজ কুফরি করছিল, তো এই জন্য মানে তারপর থেকে ওরা আমি জানি ও কি ধরনের পাবলিক, এটা আমরা খবর পাইছিলাম যে ওরা তাবিজ কুফরি করে। তো যেটাই হোক আপনি বিয়ে দেন নাই, ভালো হয়েছে। তো সুমির বাবার একটু খটকা লাগে ব্যাপারগুলা, তো বলতেছে যে তাবিজ কুফরি করে মানে কি করছিল, তো বাড়িওয়ালা নাকি বলে যে আরে আমার চাস্তো ভাইকে এরকম বিয়ে শাদী করে তাবিজ কুফরিটা এরকম হয়েছে যে ওর পিঠের দিক দিয়ে মাজার দিকে ব্যথা করতো, হ্যাঁ ওরা মানে কেমনে কেমনে জানে তাবিজ করে আমার ভাইরে পুরো অসুস্থ করে ফেলছিল। সুমির বাবার নাকি তখন মানে পুরো আকাশ ভেঙে পড়া মানে একটা অবস্থা, উনি বলতেছে যে ভাই আমি সুমির মাকে একটু ডাকি, আপনি একটু আপনার সাথে পার্সোনাল ব্যক্তিগত কথা আছে একটু। তখন সুমির মা সহ আসে, বাড়িওয়ালা পুরো ঘটনা বলে এবং বাড়িওয়ালাকেও তারা পুরোটা ঘটনা বলে যে আমরা এরকম এরকম অবস্থা, বিয়ে সাথে বন্ধ হয়েছে, তারপর থেকে সুমির এরকম অসুস্থ, ওর পিঠে একবার দেখলাম আঁচড়ের দাগ। তো বাড়িওয়ালা বলতেছে যে দেখেন লক্ষণ তো ভালো না, আমার চাস্তো ভাইয়ের সাথে এরকম ঘটছিল, ওর এরকম মাজা ব্যথা করতো, আর কোন একটা আরবি লেখা নাকি ওর ওই যে হাতের মধ্যে দেখা গেছিল। তো সুমির মা বলতেছে ঠিকই আছে, আমার মেয়ের ঘাড়ের মধ্যে এরকম লামের মতো দেখা গেছে, কিন্তু এটা এখন খুব একটা এরকম আপসা এরকম দেখা যায় না। তো সেইবার এলা বলতেছে দেরি না করে আপনি এক কাজ করেন, আমার নাতনিকে এক হুজুর পড়ায়, হুজুরের বাবা, সেই বাবা বলতেছে যে দেখো বুয়া, তোমার বলছে দেখো বুয়া তুমি অসুস্থ, সবই ঠিক আছে, তো হুজুর অনেক অবাক হয়ে যায় যে বলতেছে খালাম এগুলো কারে নিয়ে আসছেন, তো মানে ওই সুমিনা বলতেছে যেটাই হোক তুমি কথা বলো দেখো কি বলে। বুয়া বলতেছে যে খালা আমার তো ভয় লাগতেছে, আপনি কি কোনো সমস্যা হয়েছে আমার না কি বলেন, মানে বুয়া খুব ইতস্তত বোধ করছিল। তো ওই হুজুরের বাবা বলতেছে যে দেখো বুয়া আমি সবই জানি, তুমি কি করছো না করছো, তুমি তাবিজ করছো কোন জায়গায় সঠিকভাবে বলো, কিন্তু নাহলে যে তোমার যে ব্যথা পেটের এই ব্যথা কিন্তু বেড়ে যাবে, এবং আমি কিন্তু সব খবর নিয়েছি তুমি তাবিজ করছো, মানে হুজুরের বাবা এরকম আন্দাজে ডিল মারতেছিল। তখন বুয়া ভয়ের চোটে বলে ফেলে যে আসলে এরকম যে বিয়ের প্রপোজাল আনছিল, তো ওনারা তো বিয়েরা যখন ভাঙছে আমারে 10,000 টাকা দিছিল, টাকা দিয়ে বলছে কয়েকটা 5টা তাবিজ দিছে এবং দিয়ে বলছে এই তাবিজগুলো যাতে সুমিয়াপার তোষকের ভিতরে আমি ঢুকাই দিতে পারি, এবং ওই যে খালাম্মার তোষক একবার ছাদে শুকাতে নিয়ে গেছিলাম পানি পড়ার পর, আসলে অনেকদিন পানি আমি ইচ্ছা করে ফেলাইছিলাম, আমি ছাদের তোষকটা নিয়েছিলাম এই কারণে যে আমার তাবিজগুলা তোষকের ভিতরে ঢুকাইতে সুবিধা হবে, এই জন্য আমি এটা ভুলটা করছি, আমার পেট ব্যথা ভালো করে দেন। বুয়া কান্নাকাটি করে। তো সুমির মা আর কি বলবে, বউয়ের কিছু বলে না। তো হুজুর বলতেছে ঠিক আছে, তোষকটা থেকে আমি তাবিজটা ছুটাইতেছি। তো ওরা আবার সুমির বাসায় যায়, গিয়ে তোষক থেকে নাকি তাবিজগুলো এরকম একটা একটা করে 5টা তাবিজ বের করে তাবিজগুলো বান খোলার পর সুমির বাবা মানে তখন হুজুরকে এবং হুজুরের ছেলেকে হুজুরের বাবাকে বলতেছে যে এখন কেমন মেয়ে সুস্থ হবে। তো বলছে হ্যাঁ আপনার মেয়ে এমনি সুস্থ হবে, একটু 2 দিন ওয়েট করেন, আর একটু আমি ঝাড়ফুঁক দিয়ে দিব,
আর আপনাদের দরকার নাই, যারাই তাবিজ করছে ওদের সাথে এরকম গ্যাঞ্জামে যাওয়ার দরকার নাই, চিলাচিলি দরকার নাই, দেখা যাবে হিতে বিপরীত হয়েছে। যদি সম্ভব হয় আপনারা এখানে যদি স্থানীয় না হয়ে থাকেন, এখানে ওই বাসার আশেপাশে থাকেন না। আর যদি থাকেনও, আপনাদের মেয়ের বলা তো যায় না কে কখন কোন ক্ষতি করে, না থাকাটাই মনে বেটার হবে। তো তারপর নাকি ওই সুমিরা ওইখানে থাকে না, ওরা ওইখান থেকে চলে আসে এবং এই সুমিও নাকি আস্তে আস্তে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং ওর যে পিঠের যে সমস্যা ছিল সম্পূর্ণ ভালো হয়ে যায়। তো এই ঘটনাটাই আমাকে বলে, মানে মোট কথা হচ্ছে সেই তোষকের মধ্যেই তাবিজটা, মানে ব্ল্যাক ম্যাজিক বা তাবিজ না যেটা করা হোক, ওই ছেলের পক্ষের মা যে ছিল, ছেলের যে মা ছিল, সেই মাই এ বুয়ার মাধ্যমে টাকা ঘুষ দিয়ে এই তাবিজটা মানে পুঁতে রাখছিল আর কি, তোষকের ভিতরে যেভাবে হোক। এর জন্যই সুমির এই সমস্যাটা হইতো। এবং হুজুর এটাও বলে যে দেখেন, আপনাদের পুরো ঘটনাটা শুনছি যে বললেন বিড়াল মারা গেছে নাকি, এই যে বিড়ালটা মারা গেছে এখানে একটা বদ জিনের নজর ছিল এবং সেটা বিড়ালটা বুঝতে পারছিল দেখে ওই বদ জিনটা বিড়ালটাকে হয়তো জানলা দিয়ে বা বারান্দাতে একটা ফালাই দিছিল, এই জন্য বিড়ালটা মারা গেছে। আর যেটা হয়েছে যে এখানে আপনাদের তাবিজ করার পাশাপাশি যেহেতু বদ জিনের নজর আছে, সেটা বলবোই সেই জন্য বলবো এটা যে আপনাদের এই রুমটাতে মানে যতদিন থাকবেন এখানে থাকেন, কিন্তু এই রুমটাতে মোটামুটি তালা লাগাই দেন এই রুমেতে, আর আপনাকে থাকেন না। আপনি যদি মেয়েকে থাকতে হয় আর দরকার আপনার রুমে রাখেন বা আপনাদের পাশের রুমে রাখেন, বা মেয়েটা যখন সুস্থ না হওয়া পর্যন্ত মেয়েটার মা যাদের সঙ্গে সঙ্গে সবসময় থাকে, এটা হুজুর বলে দেয়। এবং হুজুর এটাও বলে যে দেখেন, ওই যে চিনি খাচ্ছিল, ওই চিনি শরবত খাচ্ছিল, এটা কিন্তু আসলে জিন করাইতো এবং বদ জিনি করাইতো এবং জিন খুব খুশি হইতো, যেদিনও শরবতগুলো খাইতো জিন খুব খুশি হইতো। এর জন্য ওর কিন্তু এরকম পিঠে কোনো এফেক্ট করতো না, সেদিন কিন্তু শুলে ওর ব্যথা খুব একটা করতো না। এবং যখনই ওর চিনি খাওয়া বন্ধ হয় দেখবে, বা চিনি শরবত খাওয়া বন্ধ হয়, তখন দেখবেন যে এরকম ওর ব্যথা কিন্তু মোটামুটি আবার হইতো। তো যেটাই হোক, মেয়ে এটা একটা বালা মুসিবত গেছে, আপনার এটা নিয়ে এত অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নেই, আপনার আপনার মধ্যে সেফ থাকেন। এবং হুজুর বলে, ওই হুজুরের বাবা বলে যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি তো আপনাদের সাথে আছি। যাই হোক, এটাই ছিল মূল ঘটনা, এটা আপনাদের শেয়ার করলাম। ও জানাবেন কেমন লেগেছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় লিসেনার। ঘটনার শেষে সালাম জানাতে চাই, যারা এতক্ষণ ধরে ঘটনাগুলো শুনলেন, আপনাদের কাছে ঘটনাগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টপ ভূতি ফেমে আপনাদের জন্য যেভাবে ঘটনা আমরা আগে থেকে দিয়ে আসছি, আমি চেষ্টা করি ওইভাবেই আপনাদেরকে ভয়ঙ্কর সকল ঘটনাগুলো আমরা বা বাছাই করা সকল ঘটনাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। এবং আমরা ইদানিং আপনাদের মনের মতো ঘটনা দিতে পারছি কিনা তা একটু জানাবেন। আমি কিন্তু আপনাদের রেসপন্স খুব একটা কম পাচ্ছি। আপনারা যদি আমাদের থেকে আরো ভয়ঙ্কর ঘটনা চান, আমরা কিন্তু আপনাদের জন্য, আপনাদের খুশির জন্য বা একটা থমথমে পরিবেশের মধ্যে ভয়ঙ্কর একটা সিচুয়েশনের ভিতরে পাঠানোর জন্য আমরা কিন্তু আরো বেশি ভয়ঙ্কর ঘটনাগুলো সিলেক্ট করতে পারি। যদি আপনারা আমাদেরকে বলেন যে ভাই আপনারা আরো বেশি ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসেন, আমরা তাহলে আরো ভয়ঙ্কর ঘটনা আপনাদের জন্য উপস্থাপন করব। এবং আমরা কিন্তু সর্বদাই আপনাদের জন্য বাছাই করে থাকি ঘটনাগুলো, এবং বাছাই করা ঘটনাগুলো সবসময় স্পেশাল হয়, আপনারা কিন্তু জানেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি ডক্টর আলিফ ভাইয়ের ঘটনা, বাবু ভাইয়ের ঘটনা এবং আফনান ভাইয়ের ঘটনা সহ আরো অনেক অনেক ব্যক্তিদের ঘটনা কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আমরা ভিডিও বানাচ্ছি না, এটি তুমি দাও, ওটো। আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য ভয়ঙ্কর সকল ঘটনা, অর্থাৎ আমরা চেষ্টা করি ডক্টর আলিফ ভাইয়ের ঘটনা, আফসান ভাইয়ের ঘটনা, বাবু ভাইয়ের ঘটনা, সাইয়েদ আলম ভাইয়ের ঘটনা সহ আরো অনেকের ঘটনা কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের খুশির জন্য, আপনাদের একটা ভয়ঙ্কর থমথমে পরিবেশে পাঠানোর জন্য, বা একটা কষ্টদায়ক হরর কোনো ঘটনা, কষ্টদায়ক কোনো জিনের ঘটনা, আমরা কালো জাদুর ঘটনা, আমরা বিভিন্ন বাছাই করা ঘটনা আমরা কিন্তু তারিখ সহকারে এই চ্যানেলের মাধ্যমে উল্লেখ করি। আপনারা যদি প্রতিদিন ঘটনা শুনতে চান, আপনারা হয়তো বা 3 দিন আগের ঘটনা শুনেছেন, তারপরে টপ ভূতি ফেম আপনাদেরকে কি উপহার দিল সেটা তো আপনারা জানেন না। এই জন্য যে তারিখে ঘটনাগুলো দেখছেন বা শুনছেন, ওইটা মনে রেখে আপনারা পরবর্তী তারিখের ঘটনা শুনবেন। আমরা প্রতিদিনই বাছাই করা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, তাই কোনো ঘটনায় আসলে মিস করা যাবে না। কারণ আমরা যে
ঘটনাগুলো বাছাই করি, প্রত্যেকটা ঘটনাই স্পেশাল। যদি আপনারা একটা এপিসোড মিস করেন তাহলে আমি বলবো আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে তারিখ দেখে আপনারা প্রত্যেকটা ইমেল এপিসোড শোনেন। আমরা যে ইমেল এপিসোডগুলো বাছাই করি এগুলো না শুনলে আমি মনে করবো আপনারা ভূত এফএমের অনেক কিছুই না শোনার মধ্যে থেকে যাবেন। তো যাই হোক, ভূত এফএম যারা ভালোবাসে তারাই কিন্তু এই টপ ভূত এফএম এর মধ্যে, যারা ভালোবাসে না তারা কিন্তু টপ ভূত এফএম সাবস্ক্রাইব করাও নেই। তাই আমি বলবো আপনারা টপ ভূত এফএম কে ভালোবাসলে ভয়ঙ্কর ঘটনাগুলো শুনতে চাইলে আমরা প্রতিনিয়ত কিন্তু ভয়ঙ্কর ঘটনাগুলো রাত 10টা বাজে ঘটনাগুলো আপলোড করি। আমাদের এই চ্যানেলটা অনেকেই যারা ভূত এফএম শোনে অনেকেই আমাদের এই ঘটনাগুলো খুবই ভালোবাসে এবং তারা জানে যে টপ ভূত এফএম এর শরীফ ভাইয়া যখনই ঘটনা বাছাই করবে এই বাছাই করা ঘটনা মানেই তাই সেই স্পেশাল ঘটনা নিয়ে আসে। আমি কিন্তু বর্তমানে ডক্টর আলিফ ভাইয়ার যে ঘটনাগুলো আপনাদের দিচ্ছি আপনারা কিন্তু অনেকেই ডক্টর আলিফ ভাইয়ের ঘটনা পছন্দ করছেন। ইনশাল্লাহ আমি নিজেও আপনাদেরকে ঘটনা শোনাই প্রত্যেকটা বাছাই করার ঘটনা শেষে। যদি আপনাদের সেই ঘটনাগুলো ভালো লাগে, আমার না খুব ইচ্ছা আছে অডিয়েন্স, আপনারা যদি চান আমি নিজের কণ্ঠে পুরো ঘটনা বলবো, যদি আপনারা চান সেইভাবে তাহলে আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরো একটা ঘটনা তুলে ধরার জন্য এই চ্যানেলের মাধ্যমে। সর্বোপরি আপনাদের বলতে চাই যে আপনারা কে কোথা থেকে আমাদের ঘটনাগুলো দেখছেন একটু কমেন্ট করলে ভালো লাগবে। অনেকেই কমেন্ট করেছে অলরেডি আমাদের এখানে, অনেকেই আমাদেরকে কমেন্ট করে যে ভাইয়া ভালো লাগছে, আপনাদের ঘটনাগুলো ভালো লাগে। যতগুলো ঘটনা শুনি সবগুলো ঘটনার থেকে বা যতগুলো চ্যানেলে ঘটনা শুনি সব থেকে আপনার ঘটনাগুলো বাছাই করা ঘটনাগুলো অনেক বেশি ভালো লাগে। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে এতগুলো চ্যানেলের মাধ্যমে আমাদের এতগুলো চ্যানেল থাকতেও আমাদের টপ ভূত এফএম চ্যানেলের ভিডিওগুলোই আপনার কাছে এত ভালো লাগছে। অনেকেই বলছে ভাইয়া টপ ভূত এফএম এর ঘটনা শুনলে বা ভূত এফএম এর ঘটনা শুনলে, ঘটনা না শুনলে আমাদের ঘুম হয় না বা ভালো লাগে না, রক্তে মিশে গেছে ভূত এফএম। এরকম অনেকেই অনেকভাবে অনেক কথাই বলে, খুবই ভালো লাগে তাদের এই কমেন্ট গুলো দেখলে। আপনারা যদি এরকম মানে ভূত এফএম লাভার হয়ে থাকেন তাহলে আমি বলবো যে সবগুলো চ্যানেল বাদ দেন, এই চ্যানেলটা মাথায় রাখেন, টপ ভূত এফএম মনে রাখবেন। টপ ভূত এফএম এই চ্যানেলটি আপনাদের জন্য প্রতিনিয়ত অধীর আগ্রহে কাজ করে যাচ্ছে আপনাদের খুশি করার জন্য। তাই আমি বলবো আপনারা প্রতিনিয়ত এইরকম ঘটনাগুলো রেকর্ড মানে শুনবেন এবং আপনাদের যে ঘটনাগুলো আছে টপ ভূত এফএম একটা সুযোগ দিয়েছে আপনাদেরকে, আপনারা যদি আপনাদের নিজের কণ্ঠে ঘটনাগুলো রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দেন তাহলে আমরা সেই ঘটনাগুলো রেকর্ড করে আমরা কিন্তু সেগুলো আমাদের নিজেদের কণ্ঠে অথবা আপনাদের নিজেদের কণ্ঠে ঘটনাগুলো কিন্তু আমরা পাবলিশ করে দিব এবং আমাদের টপ ভূত এফএম হাজার হাজার দর্শকরা সেই ঘটনা শুনে মানে আনন্দ পাবে, উপভোগ করবে। যাই হোক, আজকের ঘটনাগুলো শুনলে আপনারা যতগুলো ঘটনা শুনেছেন ডক্টর আলিফ ভাইয়া, বাবু ভাইয়া সহ আরো অনেকের ঘটনা যারা যারা শুনেছেন, আমি শিওর যে আপনারা অনেক বেশি আনন্দিত হয়েছেন, আনন্দ উপভোগ করেছেন। আমি চাই আপনারা প্রতিদিন এইরকম এই 10টার দিকে চ্যানেলে এসে আমাদের টপ ভূত এফএম চ্যানেলে এসে আপনারা এরকম মজা লুটিয়ে নিয়ে যান, একটা ভয়ঙ্কর থমথমে পরিবেশে আপনাদের নিদ্রা কাটুক। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইমেল এপিসোডে বা ঘটনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।